এটা এটা পোস্ট যাবে ল্যাম্প, কোনো প্যারা নিও না। হ্যাঁ, এটা হচ্ছে পুরো পোস্টে আমি লিখে দিব আলাদা করে যে আসলে কোথায় কি পাবা, কারণ তোমরা তো ছোট মানুষ, তো ইয়া করে পাচ্ছি। ঠিক আছে, তো এই আর কি অবস্থা। তো জনগণ সবাই শেষবারের মতো একটু আমাকে বলো যে তোমরা কি হচ্ছে সুন্দর করে কথা শুনতে পাচ্ছো, একটু আমাকে জানাও। সবাই কি কথা শুনতে পাচ্ছি, বোর্ড দেখতে পাচ্ছি, একটু আমাকে জানাও। হ্যাঁ, সবাই কথা শুনতে পাচ্ছি। নাইস। তো আমরা মূলত হচ্ছে এখন এই ক্লাসটা শুরু করে দিব, আর দেরি করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। তো জনগণ শুরুতে হচ্ছে বলে নেই, আমার নাম হচ্ছে জিহাদ রিয়ান জিম। তোমার সাথে যেহেতু আগে কখনো পরিচয় হয়নি, আমি একটু নিজে পরিচয় দিয়ে ফেলি। আমার নাম হচ্ছে জিহাদ রিয়ান জিম। আমি হচ্ছে নর্ডেম কলেজে ছিলাম। আর হচ্ছে আমার ভার্সিটি ছিল হচ্ছে বুয়েট, বুয়েট থেকে পড়াশোনা করেছি। আর হচ্ছে আজকে তোমাদের সাথে হচ্ছে কেমিস্ট্রিতে ছোটখাটো ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যতটুকু পারি অতটুকু ইনশাল্লাহ পড়ায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো এই পড়ায় দেওয়ার মধ্যে হচ্ছে আজকে আমরা অনেক কিছু করব। শুরুতেই যেহেতু আজকে ফার্স্ট কেমিস্ট্রি ক্লাস, তোমাদেরকে আগে একটু ক্লিয়ার ধারণা দিয়ে নিতে চাই যে আসলে আমরা কিভাবে কি করতে চাই। যেমন কেমিস্ট্রিতে জনগণ যদি আমি একদম ক্লিয়ারলি বলি, তাহলে হচ্ছে সেরা কলেজ যে প্রোগ্রামটা আছে, এখানে মূলত কোন কোন জিনিসটা হচ্ছে ভালো করে কাজ করে, বা কোন কোন চ্যাপ্টার থেকে কেমিস্ট্রিতে কোশ্চেন বেশি আসে। কেমিস্ট্রিতে কোশ্চেন সবচেয়ে বেশি আসবে হচ্ছে আমাদের থেকে কেমিস্ট্রিতে কোশ্চেন বেশি আসবে হচ্ছে মূলত, আমি যদি একটু ফাঁকা পেজে যাই, তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে চ্যাপ্টার 6, 7, 11। আর তার সাথে হচ্ছে মাঝে মাঝে চ্যাপ্টার 1, 2, 3 এগুলা থেকে কোশ্চেন বেশি আসে, মানে এই তিনটা হচ্ছে খুবই মাস জিনিস। আর তার সাথে হচ্ছে নিচের গুলা থেকেও কোশ্চেন অনেক বেশি আসে। বাকিগুলো থেকে যে কোশ্চেন আসে না এরকম না, বাট এগুলা থেকে মোস্ট লাইকলি অলমোস্ট সব বছর কোশ্চেন শিওর আসে। ঠিক আছে, তো এই জন্য এগুলার উপর গুরুত্ব অনেক বেশি দিতে হবে, বিশেষ করে 6, 7, 11 এই তিনটে চ্যাপ্টার থেকে। আমি যেহেতু আমি লাস্ট 10 বছরের কোশ্চেন তোমাদের জন্য আবার ঘাটা লাগছে আমার। ঠিক আছে, নর্ডেমের হচ্ছে লাস্ট 10 বছরের কোয়েশ্চেন, হলিক্রসের লাস্ট 5 বছরের কোয়েশ্চেন, সেন্ট জোসেফের লাস্ট 5 বছরের কোয়েশ্চেন, যেহেতু ঘাটা লাগছে, তো এই ঘাটার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতেছি ভাইয়া, যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এই তিনটা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি আসবে। এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। আর এর পরে হচ্ছে জনগণ, এর পরে হইতেছে 1, 2, 3, 4, এগুলারও হচ্ছে একটু ভালো ধারণা রাখা লাগবে আসলে। ঠিক আছে, হ্যাজার্ড সিম্বল তো বেশি আসে না, বাট হালকা পাতলা কিছু জিনিসপাতি হচ্ছে মাঝে মাঝে লাগে আর কি 1, 2, 3, 4 থেকে। ওকে, সবাই কি বুঝতে পারতেছে আমার কথা? ক্লিয়ার? ওকে, নাইস। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা একটু বলে নেই। আমাদের যে টপিক ওয়াইজ ইম্পর্টেন্স যখন আমি কাজ করতেছি, তখন আমি আজকের চ্যাপ্টারের উপর যদি ইম্পর্টেন্সটা দেখি তাহলে কি হচ্ছে একটু বলি। সেটা হচ্ছে আজকে আমরা মোল এবং মোলের সমন্বয় সূত্র, মানে এই মোল টপিকটা কোন একটা কারণে অ্যাডমিশন প্রোগ্রামের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, সবচাইতে ইম্পর্টেন্ট কেন জানি, সেন্ট জোসেফ বলো, হলিক্রস বলো, নর্ডেম বলো, তিনটাতেই সব সময় হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন আসছেই। ঠিক আছে, এরপরে ঘনমাত্রা তো তোমরা জানোই, সি ইকুয়ালস টু 1000 WMV, ওই জিনিসটা আসবে। এরপরে হচ্ছে শতকরা সংযুতির কিছু জোস জোস ম্যাথ আসে, সেটা একটু কথাবার্তা বলতে হবে, ওইখানে একটু তোমাদের হায়ার লেভেলে হয়তো যাইতে হইতে পারবে। ঠিক আছে, এখন এরপরে হচ্ছে স্থূল সংকেত আছে, আণবিক সংকেত আছে, লিমিটিং বিক্রিয়ক, বাকি জিনিসগুলো আছে। বাট সবচেয়ে বেশি পরীক্ষায় আসবে হচ্ছে মোল, তারপর হচ্ছে ঘনমাত্রা, তারপরে হচ্ছে স্থূল সংকেতের কিছু এমসিকিউ, মানে যে বছর এমসিকিউ আসে ওই এমসিকিউর বছরগুলোতে এটা বেশি আসে। ঠিক আছে, কারণ যেহেতু নর্ডেম হলিক্রস কোনোটাতে সিকিউ না এমসিকিউ ফিক্স না, আমরা তার আগে থেকে জানি না। বাট যেই বছরগুলোতে এমসিকিউ আসছে ওই বছরগুলোতে স্থূল সংকেত বেশি আসছে, বুঝছো? কিন্তু মোল ঘনমাত্রা এগুলো কোনো মিস নেই, প্রতি বছরই অলমোস্ট আসছে। তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এটাও হচ্ছে পরীক্ষা, রিটেন পরীক্ষা হলে মাঝে মাঝে চলে আসছে। তো আমরা এই জিনিসগুলোর উপর ফোকাস অনেক বেশি দিব, সবগুলো টপিকই পড়বো ইনশাআল্লাহ, সবগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। আর এখন হইতেছে আমরা মোটামুটি ক্লাসটাকে ব্রিফ দিয়ে নিলাম যে আসলে কি চাইতেছি আমরা। এবং আমরা যেহেতু বললামই তোমাদের জন্য আমি লাস্ট 10 বছর কোয়েশ্চেন যেহেতু ঘাটছি, তাই তোমাদেরকে আমরা কিন্তু বারবারই হচ্ছে ওই টপিক গুলা পড়াবো। ঠিক আছে, আমি আগে বলে নেই ক্লাসের সিকোয়েন্স কি যাবে। আজকে ক্লাসের সিকোয়েন্স যাবে হচ্ছে ফার্স্টে আমরা এনডিসি অথবা এইচসিসি অথবা হইতেছে সেন্ট জোসেফ এগুলার যে কলেজ অ্যাডমিশনের যে কোয়েশ্চেন গুলো আছে, ওইটার মতো করে কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলবো আগে, যেহেতু 10 বছরের কোয়েশ্চেন সলভ করছি, তো আমরা ইনশাল্লাহ জানি। তারপরে আমরা আরেকটু হচ্ছে যখন তোমরা বুঝবো যে আমরা এই টপিক গুলা ভালো করে পারি, তখন আমরা একটু ডিপে যাব। কারণ আসলে হয়েছে কি, যে মানে যখন তুমি 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, তখন তুমি আসলে সিকোয়েন্স বা প্যাটার্নটা ধরতে পারবা, যে ভাই আসলে এই প্যাটার্নে আমরা গেছি, সো এই প্যাটার্নের পরে আরেকটু টুইক করে আরেকটু উপর লেভেল আসলেও যেন আমি পারি, ওই ব্যাপারটা দেওয়া যায় কিনা, ওই যেটাকে আমরা ব্রেন স্টর্মিং সেশন গতকালকে তোমরা দেখছো, ওটা আমরা আজকে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। ঠিক আছে, এবং তোমরা বুঝতেই পারতেছো যে ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য অনেক কষ্ট করে হচ্ছে সাজানো হয়েছে, 10 বছরের কোয়েশ্চেন ঘেটে 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 ঘেটে। তাই খুব ভালো হয় জনগণ যদি তোমরা তোমাদের ফ্রেন্ডদের যার কাছে ওদেরকে একটু মেনশন করে দাও, এবং হচ্ছে ধুমায় হচ্ছে ফেসবুকে শেয়ার করে দাও। ঠিক আছে, বাই দা ওয়ে, যারা হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার করবা, শেয়ার এবং মেনশন যে সবচাইতে বেশি দিবা জনগণ, তার জন্য হচ্ছে এই যে এই পুরস্কারটা থাকবে।
তোমরা গত ক্লাসে হয়তো দেখছো এর ভিতরে হচ্ছে ব্যাগ আছে, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে ব্যাগ ট্যাগ আছে, অনেক কিছু আছে, এত ব্যাগ খুলে দেখাইছিল। আজকে হচ্ছে জাস্ট তোমাদের বেশি সময় নষ্ট করবো না, কাউকে দেখাই দিব আর কি, যে এই যে ব্যাগটা আছে, যে ব্যাগটা রাতুল ভাই আমাকে দেয় নাই, ঠিক আছে, এবং আমাকে দিবে না বলছে, ঠিক আছে। তো ওই ব্যাগটা হইতেছে আমাদেরকে সুন্দর করে পরীক্ষা পাওয়া যাবে, বা এটা পাওয়ার জন্য কি করতে হবে বলতো, আমাকে অনেক বেশি পরিমাণে হইতেছে শেয়ার এবং মেনশন করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। তো ধুমায় শেয়ার এবং মেনশন করে দেন। এবং এই ব্যাগটা কি খালি? না, এই ব্যাগটার ভিতরে কিন্তু আরো জিনিসপাতি আছে, ঠিক আছে। কি আছে ওটা তোমরা গতকালকে হয়তো দেখছো, কিন্তু স্টিল তোমরা যাই সর্বোচ্চ মেনশন আর শেয়ার দাও, তাহলে এই পুরস্কারটা কিন্তু পেয়ে যাবা। আবার যারা হইতেছে, ধরো হচ্ছে যারা যে ফার্স্ট প্রাইজটা পাও নাই, তারা কি হতাশ হয়ে যাবা? না, যে ফার্স্ট প্রাইজটা হইতেছে পাও নাই, সেও হইতেছে বাকিদের করে কি করবা, বাকিদের যারা আছে ওদের মধ্যে দৈব চয়নের মাধ্যমে আমরা কিন্তু একজনকে টি শার্টটা হচ্ছে দিব, উৎকর্ষ পক্ষের যে টি শার্টটা, সেটা, ঠিক আছে। তো জনগণ তোমরা বেশি বেশি করে শেয়ার আর মেনশন করো, আর এই জিনিসগুলো ইনশাল্লাহ তোমরা গেট করে নাও। হয়তো তোমাদের মতো করে আমিও কোনোদিন পাবো, এই আশা রইলো। যাক গে, আর সময় নষ্ট না করি, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, নাইস, চলো। তো সবাই হাতের কাছে ক্যালকুলেটার রাখো, কারণ আছে পুরো ক্লাসে কিন্তু জনগণ ক্যালকুলেটারে। ওকে, চলো শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা মোল নিয়ে পড়াশোনা করব। তো জনগণ এইটা আমরা একটু বলো তো দেখি, যখন আমরা মোলকে নিয়ে কাজ করি, এই মোলটাকে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ভরে প্রকাশ করতে চাই। তোর মনে আছে আমরা কেমনে প্রকাশ করতাম? এন ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম দিয়ে না? মনে কি পড়ে? পরে এরপর যখন হচ্ছে তুমি কি করতা, পরমাণু বা অনুসংখ্যা নিতা, তখন কেমনে প্রকাশ করছিলা জনগণ, মনে পড়ে কিনা বলতো একটু দেখি। এন ইজ ইকুয়ালস টু কি বলতো, এন বাই এন এ, এরকম একটা কিছু ছিল, যেখানে এন এর ভ্যালুটা কত একটু আমাকে বলো দেখি ভাইয়া। এন এর ভ্যালুটা কত জনগণ একটু বলো না? অ্যাভোগাড্রোস নাম্বারের সমান, তাই না? এন এটা কি অ্যাভোগাড্রোস নাম্বারের সমান, ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, নাইস। এই বন্ধ হয়ে গেল। আর এরপরে জনগণ লাস্টে হচ্ছে যেটা আছে, সেটা হইতেছে আমাদের এই পার্টটুকুতে, যে আমাদের পদার্থের গ্যাস। বলেন তো জনগণ, প্রমাণ অবস্থায় আমাদের যে কোনো গ্যাসের 1 মোলের জন্য কত আয়তন পাওয়া যায়? 22.4 লিটার জনগণ, তাই না? তাহলে এবার বলেন তো, এন ইজ ইকুয়ালস টু এখানে কেমনে লিখছিলাম মনে আছে? ভি বাই 22.4 লিটার। এই তিনটা কিন্তু আমরা এসএসসি লেভেলে তো অনেকবার করে পড়ে আসছি, আপনারা কিন্তু অনেক ভালো পারেন জনগণ, আমি জানি, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকেই কোশ্চেন করছি, সমস্যা নাই ইনশাল্লাহ, ঠিক আছে। সো ওইখান থেকে ইনশাল্লাহ আমরা কোশ্চেন সলভ করব, কোনো প্যারা নাই অত। ওকে, তো চলো আমরা শুরুতেই হইতেছে এই তিনটা জিনিস হচ্ছে একটু বলে নিতে চাইছিলাম, যেখানে অবশ্যই মনে রাখতে হবে ভি কিন্তু লিটার ইউনিটে আছে, ভি কিন্তু লিটার ইউনিটে আছে। ওকে জনগণ, আচ্ছা, এবার তাহলে হচ্ছে আমরা এইটার উপর বেস করে তিনটাকে সামারি যদি করি, তাহলে মোলকে তুমি ভরে প্রকাশ করতে চাইলে ডাব্লিউ বাই এম, পরমাণু অণু আকারে এন বাই এন এ, আর এই সাইডে গেলে ভি বাই 22.4। এইটাকে একসাথে মার্চ করে দিলে জিনিসটা দেখতে এরকম হয়, যেখানে আমরা এখানে মাত্র পড়ছি পরমাণু, তারপরে ভর, তারপরে এসটিপি। বলেন তো এন ইকুয়ালস টু এস বি, এটা জানে কার জন্য? এস মানে জানে কি বলতো জনগণ দেখি? এস মানে কি? এস মানে হচ্ছে ভাইয়া ঘনমাত্রা। এস মানে কি জনগণ বলেন তো? ঘনমাত্রা। এবং এই ঘনমাত্রা নিয়ে কিন্তু হচ্ছে জনগণ আমরা সুন্দর করে হচ্ছে কাজটা করে ফেলছি। সবাই কি বুঝতে পারছি জনগণ? একটু আমাকে বলেন, মোলারিটি দে ঘনমাত্রা, গুড, চমৎকার, ঠিক আছে। ঘনমাত্রা ইন মোলারিটি ইউনিট, সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, এনডিসি হচ্ছে অনেক এই ঘনমাত্রা টপিক গুলা পছন্দ, কারণ হচ্ছে আমরা যখন 2 বছর এনডিসি তে পড়ছি, তখন কিন্তু বারবার বারবার করে আমাদের বিভিন্ন কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে বারবার করে হচ্ছে এই মোলারিটি বের করতে হইতো, ঠিক আছে। টাইট্রেশনে একবার ঘনমাত্রা মোলারিটি বের করতে হইতো, একবার পিএইচ এর সময় বের করতে হইতো, আবার হচ্ছে বিভিন্ন সময় হইতেছে আমাদের অন্য কোনো ক্যালকুলেশনে বের করতে হইতো। তো এই জন্য হইতেছে এটা খুবই লাগে আমাদের আর কি, তো এনডিসি খুবই পছন্দের একটা জিনিস। যাকে এখানে ইম্পর্টেন্ট সেটা হইতেছে ভাইয়া একটু জানিয়ে রেখো, তোমরা যে এতদিন পর্যন্ত প্রমাণ অবস্থা একটা নাম শুনে আসছো না, প্রমাণ অবস্থা, ঠিক আছে। এই প্রমাণ অবস্থাকে এখন থেকে তোমার কলেজ মানে কলেজ অ্যাডমিশনের লাস্ট যতবার পরীক্ষা হয়েছে, সববারই কোশ্চেনের মধ্যে এসটিপি লেখা থাকে। এসটিপি কে কি বলা হয়? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটা কিন্তু মনে রাখো, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ওকে, টেম্পারেচার এন্ড প্রেসার, ওকে, এটা তোমরা জানো, আমি জানি, ঠিক আছে। টেম্পারেচার এন্ড প্রেসার বলে, কারণ আমি জাস্ট এইটুকু কনভে করতে চাচ্ছি, যখন কোশ্চেনের মধ্যে এসটিপি ওয়ার্ড থাকবে, তখন কিন্তু বুঝে নিও যে এসটিপি আর প্রমাণ অবস্থা সেম কথা। দুইটার মিনিং কি? দুইটার মিনিং হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 273 কেলভিন, এবং কি 1 অ্যাটমসফিয়ার প্রেসার, ঠিক আছে। এবং যদি তুমি এই অবস্থায় কোনো গ্যাসের 1 মোল নাও জনগণ, তাহলে ওই 1 মোলের আয়তন দাঁড়াবে 22.4 লিটার। আমার কথা কি আমি বুঝতে পারছি জনগণ? একটু আমাকে বলো না। ক্লিয়ার? সবার কি মনে পড়ছে এই পর্যন্ত? ঠিক আছে, ওকে, নাইস 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 নাইস, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে আমরা শুরুতেই হচ্ছে একটু জাস্ট তোমাদেরকে কনভে করে নিলাম যে তোমাদের কি কি লাগবে।
এইবার তাহলে হচ্ছে যখন আমি জানি যে আমার সবকিছু কি কি লাগবে, আমার টুলস যখন আমার কাছে রেডি, তাহলে তো আমরা এখন আমাদের সুন্দর করে হচ্ছে কাজের মধ্যে যেতেই পারি। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কিছু বিগত বছরের কোশ্চেনের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। এখন ব্যাপারটা হইতেছে যে আমরা ওই যে কোয়েশ্চেন গুলো হচ্ছে বিভিন্ন মানে টাইমে আসছে, ওই কোয়েশ্চেন গুলার আলোকে করা কিছু কোয়েশ্চেন একটু দেখে নিব। ঠিক আছে, সো জনগণ একটু দেখেন কত ইজি ইজি কোয়েশ্চেন যে আসে। ঠিক আছে, আমরা আহামরি খুব কঠিন কিছু করব না, যতটুকু দরকার তার সাথে হয়তো হার লেভেলে পরে যেতে পারি, বাট শুরুতে সবচেয়ে ইজি কোয়েশ্চেন গুলো আমরা দেখে নিই একটু, হ্যাঁ, যেন তোমাদের কনফিডেন্স একটু বিল্ড আপ হয়। দেখো, ফার্স্ট অফ অল এখানে কি দিছে দেখো, এত ইজি কোয়েশ্চেন আসে দুইটা। দেখো, প্রমাণ অবস্থায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? এই জনগণ, এটাকে আমাদের খুব কঠিন কিছু, এটাকে আমরা সবাই পারি না বলতো? সবাই পারি না আমরা? মাত্র পড়ে আসছো। বলো, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর জানি কত? আণবিক ভর হচ্ছে 44, তাই না? তাহলে তুমি যদি হচ্ছে এসটিপি বা প্রমাণ অবস্থায়, ঠিক আছে, তুমি যদি প্রমাণ অবস্থা যে আছে, এই প্রমাণ অবস্থায় জনগণ তোমরা যদি হচ্ছে এখানে ওর আণবিক ভরের সমান, তার মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড নাও, তাহলে এই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে বলতো? 1 মোল কোন একটা গ্যাসের আয়তন কত লিটার মনে আছে? 22.4 লিটার না? এই যে আগের পেজে নিচে লেখা আসছিল, মনে পড়ে? যে 1 মোল কোনো গ্যাসের আয়তন কিন্তু 22.4 লিটার, আর ওর 1 মোলের ভর কত? 44 গ্রাম, তাই না? তাহলে এবার বলো, যদি 44 গ্রামে 22.4 লিটার হয়, তাহলে জনগণ তোমরা আমাকে অ্যান্সার দাও, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড যেটা আছে, এর আয়তন কত হবে? তোমরাই বলো, আমি আর নাই বললাম। ঠিক আছে, এটা কি বলবো বলো? ঠিক আছে, এই কোয়েশ্চেন নাকি আসছে পরীক্ষায়। ঠিক আছে, দুই, এটা হচ্ছে 11.2 লিটার। সবাই কি বুঝতে পারছি জনগণ? সবাই একটু কমেন্ট সেকশনে কিন্তু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিও, হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই কোশ্চেন করে করে যাবো। এই যে এখানে ফারদিন অ্যান্সার দিছো, মুগ্ধ অ্যান্সার দিছো, মরিয়ম অ্যান্সার দিছো, লামি অ্যান্সার দিছো, মাহিন, তারপর হচ্ছে লাম, সবাই চমৎকার। ঠিক আছে, জোস ভাবে অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে, ও এসএটিপি, এসএটিপি তোমাদের এই লেভেল আমি লাস্ট 10 বছরের কোশ্চেনে দেখি নাই, বাট কোশ্চেন যেহেতু করছো বলে দেই। এসএটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এটা দ্বারা কি বোঝায়? রুম টেম্পারেচার বোঝায়। তার মানে হচ্ছে এখানে যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 273 কেলভিন, ওইখানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 298 কেলভিন নিয়ে কাজ করতে হয়। প্রেসারে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 100 কিলো প্যাসকেল চাপেই কাজ করতে হয়। ঠিক আছে, ওকে, নাইস নাইস নাইস, চমৎকার। তাহলে জনগণ পরেরটা একটু আপনারা বলে ফেলেন, কারণ হচ্ছে এটা তো আর কোনো ব্যাপারই না। এইটা একটা টাইপের কোশ্চেন আসে, আর একটা কোশ্চেন আসে এইটা, যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কয়টি অক্সিজেন পরমাণু আছে? এই যে এটা কিন্তু একটা ট্রিক। ঠিক আছে ভাই, কারণ এখানে কিন্তু সবাই ভুল করছে ওই বছর, কেন জানি, যদি হচ্ছে আমি বিগত বছরের কথা বলি, তাহলে এই কোশ্চেনে যখন আসছে সবাই করছে কি, আমি তোমাকে বলি, এখানে কিন্তু অক্সিজেন পরমাণু চাইছে। তোমরা আমাকে বলো তো ভাই, যে এইখানটার মধ্যে অক্সিজেন পরমাণু কয়টা আছে আগে বুঝো। যে আমার 1 মোল, 1 মোল কার্বন ডাই অক্সাইড যেটা আছে, এর মধ্যে কিন্তু 6 মোল 0 × 10⁻23 এতগুলা অণু, এতগুলা অণু কার্বন ডাই অক্সাইড আছে। ঠিক বলছি কিনা? রাইট, ঠিক বলছি? আর আমাকে বলো, একটা অণুতে, একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে অক্সিজেন পরমাণু কয়টা আছে? দুইটা আছে না? খেয়াল করে দেখো তো। একটা কার্বন ডাই অক্সাইড অণুতে, ওয়ান কার্বন ডাই অক্সাইড অণুতে আমার কি আছে? অণুতে দুটি অক্সিজেন পরমাণু আছে, খেয়াল করছো? দুটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমাকে বলো তো ভাই, একটার মধ্যে দুইটা ছিল, তাহলে এখানে এতগুলোর মধ্যে কি 2 গুণ করতে হবে না? একটু অ্যান্সার দিয়েন তো ভাই, এতগুলোর মধ্যে কয় গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। সবাই কি বুঝতে পারতেছি? এক্স্যাক্টলি, তাহলে এখানে কত হবে বলতো ভাই? কার্বন ডাই অক্সাইড দুইটা করে আছে, তো এখানে কি করব? 2 × 6.023 10⁻23 এত পরমাণু অক্সিজেন। ঠিক আছে ভাই, দেখো কিন্তু, দেখছো এই কোশ্চেনটা কিন্তু আমার কাছে মনে হয় যে বছর আসছে অনেকেই ভুল করছে। কারণ কি, এই প্রথমটা আমরা সবাই পারি, এটা নিয়ে কারোর সাথে সমস্যা নাই। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে ভাই হয় কি, যে তোমাদের কেন জানি ওই যে তোমরা তো এতদিন অণু করে অভ্যস্ত, তো অণুটা নিয়ে তোমরা কেন জানি পরীক্ষা করে আসো, বা ওই স্মুথ টাইম এটা মাথায় কাজ করে না। ঠিক আছে, এই আর কি। তো সবাই কি ম্যাথটা বুঝছি? একটু আমাকে বলেন তো ভাই, পারা যাবে? হ্যাঁ, ওকে ওকে, সবাই কিন্তু একটু কমেন্টে অ্যান্সার দিয়েন জনগণ, হ্যাঁ, না তো বুঝবো না আসলে কি হচ্ছে। ওকে, নাইস 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 নাইস, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত কাজ করে ফেলছি আমরা। কিছু অল্প যদি করি, তাহলে গুণ করলে হচ্ছে 1.02 × 10⁻24 চলে আসে বোধহয়, তাই না? 1.12046, হ্যাঁ, 1.2046 × 10⁻24 এত পরমাণু অক্সিজেন।
এবার পরের পেজে দেখো, বা এখানেও কিন্তু মানে আমি কিন্তু এখন হচ্ছে বিগত বছর আসা কোশ্চেন গুলাই বিভিন্ন সেকশন থেকে নিয়ে কাজ করতেছি। তো এখন হইতেছে এখানটার মধ্যে বল, প্রথম কোশ্চেনটা কি আগের পেজের মতো হুবহু সেম না? এটা কি আর আমার করার দরকার আছে নাকি তোমরা পারবা? একটু বলো আমাকে। যে এই একই কোশ্চেন কিন্তু 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত মোল? মোল তো আমার জন্য আরো ইজি, তাই না? যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে কি আছে? এর মধ্যে 1 মোল O2 আছে। তাহলে জনগণ বলো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতটুকু আছে? হাফ মোল অক্সিজেন। বলো এটা কি পারা যাবে না? এটা কোনো ব্যাপার? আগেরটা পারলে এটা ইজি। তোমরা এটা লাস্টের যেটা আছে এটা একটু করো। এখন আমি তোমাদেরকে কেন এগুলো আগে করাইতেছি, কারণ মোলের জিনিসপাতি থেকে লাস্ট 10 বছরে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, পানি, এগুলো হচ্ছে ঘুরে ফিরে বেশি আসছে। বুঝছো? তো এই জন্য জাস্ট যেগুলো যেগুলো আসছে ওইগুলো নিয়ে কাজ করবা। যেমন দেখো তুমি এখানে কার্বন ডাইঅক্সাইডটা করছো, যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের জায়গায় এখন অন্য কোনো জিনিস দেয় তাও তুমি পারবা না। ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট দিলে পারবা না, বা সোডিয়াম কার্বনেট দিলে পারবা না। তো ওইরকম একটু প্র্যাকটিস করে যেতে হবে, আর কিছু না। মেইন কনসেপ্ট তো বুঝছো, তাই না? তাহলে এটার অ্যান্সারটা একটু তোমরা বলো। 9 গ্রাম পানির ভিতরে কত আয়তন আছে বলো। তোমরা বলো। আমরা কি জানি 18 গ্রাম H2O ছিল, তখন কি তার এসটিপি যেটা আছে প্রমাণ অবস্থায় আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে জনগণ এবার আপনারা আমাকে একটু বলেন, ঠিক আছে, এত লিটার আয়তন তার হয়। তাহলে এবার আমাকে বলেন 9 গ্রাম H2O যেটা আছে এটার ভিতরে কি হবে? এসটিপিতে আয়তন হবে কত? 11.2 লিটার আয়তন। সবাই কি পারবো না জনগণ বলেন? এগুলো কোনো ব্যাপার আমাদের জন্য না কিন্তু, ঠিক আছে ভাই? ওকে। না 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 না, এখানে কিন্তু শুধু অক্সিজেন পরমাণু চাইছে, দেখো কিন্তু মোট পরমাণু কিন্তু চায় না এখানে, খুব সাবধান। এই জন্যই বললাম এখানে কিন্তু ভুল করা যাবে না। এখানে কিন্তু শুধু অক্সিজেন পরমাণু চাইছে। এরকম না যে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে শুধুমাত্র মানে মোট পরমাণু যদি চাইতো তাহলে তুমি 3 দিয়ে গুণ দিতা। বুঝছো? যদি তোমাকে কোশ্চেন করতো যে 1 মোল কার্বন ডাইঅক্সাইডে মোট কতগুলো পরমাণু আছে, তখন তুমি 3 দিয়ে গুণ দিতা। কথা বুঝছো? কিন্তু এখানে চাইছে কিন্তু স্পেসিফিক অক্সিজেন পরমাণু কয়টা, এই জন্য 2 দিয়ে গুণ দিছো। এবার কি জন্য আমার বোঝা গেছে? যারা হচ্ছে ক্লাস করতেছে সবাইকে বুঝছি ভাইয়া, একটু বইলো। ওকে। ওকে, চমৎকার, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এই জায়গাটায় যখন তুমি কাজ করতেছো, এবার একটু খেয়াল করো ভাই, এখানে তো হচ্ছে আমরা এইভাবে কাজগুলো করছি। এবার কারো যদি এখানটার মধ্যে কাজ করতেছে এখানে, হ্যাঁ, এখানের মধ্যে যেমন কি বলছে এবার দেখো, কোনটিতে মোলের পরিমাণ বেশি, এটার অ্যান্সারটা তোমরা একটু দাও দেখি, আমাকে বলো কোনটিতে মোলের পরিমাণ বেশি। তাহলে আমার সূত্র কি? তিনি সবগুলো জায়গায় ভর দেওয়া আছে। বলো এটার অ্যান্সার কি হবে? এটা একটু তোমরা অ্যান্সার দাও সবাই একটু কমেন্ট সেকশনে, আর হইতেছে আমাদের যে হইতেছে মানে টিচার যে চ্যাট বক্স আছে সেখানে দিও। ঠিক আছে? যারা সেখানে কাজ করতেছে একটু দিও ভাইয়া, সুন্দর করে দিয়ে ফেলো। বলো। হ্যাঁ, আর বাকিরা কিন্তু একটু মেনশন করে দিও, যারা ফেসবুকে ক্লাস করতেছি বেশি করে মেনশন দিও। মেনশন দিলে কিন্তু তোমরা এই যে সুন্দর সুন্দর এই ব্যাগটা ফ্রিতে পেয়ে যাবা, ব্যাগের ভিতরে যা যা আছে তাও ফ্রিতে পেয়ে যাবা। ঠিক আছে? আর যারা ফার্স্ট বাদে অন্য যারা থাকবে তাদের মধ্যে মানে দৈব চয়নের মাধ্যমে এই যে একজনকে টি শার্ট কিন্তু দেওয়া হবে, মাথায় রেখো। হ্যাঁ, যাকে তো অতক্ষণে হচ্ছে আমরা কাজটা করছি। এখানে এন ইকস টু কি বলতো? এখানে এন ইকস টু হচ্ছে W/M। তাহলে এখন তোমরা আমাকে বলো এখানের মধ্যে ফার্স্ট অফ অল কি ছিল? এন ইজ ইকুয়ালস টু ডাব্লিউ এর ভ্যালু কত? 2। আর ওর আণবিক ভর কত? 2, মানে কয় মোল জনগণ বলেন তো? 1 মোল। আবার এখানে খেয়াল করো এন, বলো হিলিয়ামের আণবিক পারমাণবিক ভর জানি কত? 4। ঠিক আছে? তাহলে 2/4 মানে কত? হাফ মোল। আবার খেয়াল করে দেখো এখানে কি এন ইকুয়ালস টু কত? 2, সরি এখানে 5 ছিল না, 5 গ্রাম। এখন 5 আর এখানে কত? 28। তাহলে এটাও গেল। আর লাস্টেটা কত? এন ইকুয়ালস টু 5 আর এখানে হচ্ছে 32। শোনো ভাইয়া, যেবার এটা আসছিল কোন একটা অদ্ভুত কারণে সবাই কেন জানি হচ্ছে 5 গ্রামের এই দুটার মধ্যে একটা দাগায় আসছে। ঠিক আছে? কথা বুঝো কিন্তু, এখানে কিন্তু কোনটার মোলের পরিমাণ বেশি চাইছে। তো এখানে কিন্তু এন বের করে পরে কাজটা করতে হয়, মানে কোশ্চেনটা পড়ে আগে বুঝতে হবে কোশ্চেনে কি আছে। তাড়াহুড়া করে এক্সাম দেওয়া যাবে না। ঠিক আছে? তুমি সবই পারো, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে ভাই? যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে ভাই, এই নাম্বারটা অ্যান্সার আমরা সবাই কিন্তু সুস্থ মস্তিষ্কে পারি। কিন্তু এই 5 গ্রাম বা 10 গ্রাম দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না। বুঝতে পারছি ভাই? ক্লিয়ার? বলেন। বুঝতে পারছি সবাই? নাইস, চমৎকার চমৎকার, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল। তাহলে এবার যদি হচ্ছে আমরা একটু সামনের দিকে যাই, এইখানে খেয়াল করো, এইখানে হচ্ছে আমরা একটু সুন্দর করে চলো একটু দেখি এবার ডিপ নলেজের দিকে গেলে কিরকম হয়। বলো। এবার এখানে বলছে একটা পেন্সিল দিয়ে আমি 20 বার নর্ডেম কলেজ লিখতে 20 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়। তাহলে একবার লেখার মধ্যে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। এবার জনগণ তোমরা আমাকে একটু বলো, দেখো তোমাদের সবার এটা মনে আছে হয়তো, গ্রাফাইট কিন্তু কার্বনের রূপভেদ। গ্রাফাইট কিন্তু কি? কার্বনের রূপভেদ, মনে আছে না তোমাদের? এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ তে আসে। ঠিক আছে? বিশেষ করে যারা হলিক্রস এক্সাম দিবা ওদের জন্য। ঠিক আছে? লাস্ট 5 বছর কোয়েশ্চেন ঘাট থেকে দেখছি যে ভাই এখানে কিন্তু ওই যে গ্রাফাইট মানে রূপভেদ গুলো আসে, কার্বনের রূপভেদ কোনটা কোনটা হয়, হীরক আর গ্রাফাইট, একটু মাথায় রেখো। হ্যাঁ, যাকে এখন কথা এটা যে 20 বার নর্ডেন কলেজ লিখতে গিয়ে 20 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়।
একবার লেখার জন্য উপস্থিত, তাহলে আমাকে একবারের জন্য ব্যাপারটা বের করতে হবে, তাই না ভাই? এবার তোমরা আমাকে একটু বলবা, সেটা হইতেছে ভাই 20 বার, 20 বার লিখতে, 20 বার লিখতে কত খরচ হয় জনগণ? 20 বার লিখতে খরচ হয় হইতেছে 20 মিলিগ্রাম, তাই না? 20 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়, 20 মিলিগ্রাম কার্বন খরচ হয়, ঠিক আছে? তাহলে এবার জনগণ তোমরা আমাকে বলো তো, একবার লিখতে কতটুকু খরচ হবে? একবার লিখতে কতটুকু খরচ হবে কার্বন? 20 ভাগ 20 মানে কত? 1 মিলিগ্রাম কার্বন খরচ হয় জনগণ। সবাই কি একমত কিনা বলেন একটু? সবাই কি একমত জনগণ? একটু বলেন তাড়াতাড়ি। হ্যাঁ এই তো, ঠিক আছে। হ্যাঁ এই তো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এবার তাহলে আমাকে একটু বলবা তোমরা, এখানে কিন্তু পরমাণুর সংখ্যাটা বের করতে বলছে জনগণ, পরমাণুর সংখ্যা, রাইট? তাহলে এবার তোমরা আমাকে বলবা একটু, ঠিক আছে? এখানে যখন আমরা কাজটা করতেছি তোমরা একটু বইলো, 12 গ্রাম যে কার্বন আছে, 12 গ্রাম কার্বন, এই 12 গ্রাম কার্বন এর মধ্যে পরমাণু কত থাকে? এর মধ্যে পরমাণু কতটুকু থাকে? পরমাণু থাকে কিন্তু জনগণ 6.02 10⁻23 এতগুলা, তাই না জনগণ? ঠিক বলছি না? তাহলে এখন তোমাকে কি এই 12 গ্রামের জন্য কাজ করতে হবে, তাই না ভাই? 12 গ্রাম কার্বনের জন্য কাজ করতে হবে। তো এবার দেখো ভাই, এখানে 12 গ্রাম কার্বনের জন্য আমরা কাজ করছি, তাহলে এখন এটা আছে গ্রামে, এটা আছে মিলিগ্রামে, তাহলে এখন এটাকে কি আমার গ্রামে নিয়ে যেতে হবে না? বলো তো ভাই, 1 মিলিগ্রাম সমান কত গ্রাম? তোমরা অ্যান্সার দিও। 1 মিলিগ্রাম সমান কত গ্রাম জনগণ, একটু বলো না। হ্যাঁ ওটাই বলতেছি, ঠিক আছে। 1 মিলিগ্রাম সমান কিন্তু 10⁻³ গ্রাম, তাই না? সবাইকে বুঝতে পারতেছি? 1 মিলিগ্রাম সমান কিন্তু 10⁻³ গ্রাম, ঠিক আছে। কেন জানি হচ্ছে যেবার পরীক্ষাটা আসছে, মানে যেবার মানে যখনই পরীক্ষাটা আসে তখনই হইতেছে আলটিমেটলি দেখা যায় সবাই এই জায়গাটায় ভুল করে, ঠিক আছে। তো এটা একটু দেখো। তো এখন দেখো এই 12 গ্রামের জন্য এত হয়েছে, তাহলে জনগণ 1 গ্রামে কত? 1 গ্রাম কার্বনের মধ্যে পরমাণু থাকে কত? 6.02 10⁻23, এখানে হচ্ছে ডিভাইড বাই 12, আর এখানে 10⁻³ গ্রাম যদি আসে, তাহলে এটার মধ্যে যদি কাজ করে তাহলে কত আসবে? 6.02 10⁻23 ইন্টু কত? 10⁻³ ডিভাইড বাই 12। এবার জনগণ তোমরা একটু আমাকে অ্যান্সারটা বলো, অ্যান্সারটা কত? তাড়াতাড়ি বলে ফেলো, অ্যান্সার কত বলো। ওকে, অ্যান্সারটা বলে ফেলো জনগণ তাড়াতাড়ি। হ্যাঁ। আরে না, এগুলোর কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে ক্লাসের মধ্যেও আরো অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইনশাল্লাহ। তাদের বলে ফেলো অ্যান্সার কত। ওকে, নাইস 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 নাইস। ওকে ঠিক আছে। ওকে 5.01, গুড। এটা অ্যান্সার আসে 5.019 10⁻, কত? 19 এরকম চলে আসে, ঠিক আছে ভাই, এরকম চলে আসে। সবাই ক্লিয়ার? বুঝছি এই পর্যন্ত? বুঝছি। ওকে, নাইস 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 নাইস। ওকে, পারা যাবে জনগণ, পারা যাবে। ওকে ঠিক আছে, তো চলো এই বন্ধ হয়ে গেল। এবার হচ্ছে আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এবার হচ্ছে এই কোশ্চেনটা চলে আসছে। এখন এই যে অক্সিজেনের 1 গ্রাম এর মধ্যে উপস্থিত অণু আর পরমাণু কতগুলো আছে, এরকম টাইপের একটা কিন্তু তোমাদের করায় আসছি। তো এখন তোমাদের কাছে এর অ্যান্সার চাই, বের করো। বলো এটা অ্যান্সার কত কত হবে, তাড়াতাড়ি বের করে ফেলো। ওকে, অ্যান্সার কত কত হবে বলো তোমরা। এটা তোমরা করে আমাকে খালি অ্যান্সারটা বলো, কত নাম্বারটা হবে। যারা ফেসবুকে আছি ওরাও বলবো, যারা হচ্ছে ইন্টারেক্টিভে আছি ওরাও বলবো, ঠিক আছে ভাই? ওকে। ও ও, আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে নাইস নাইস, সবাই একটু করো, পরে আমি মরিয়ম তোমাকে বুঝাই দিচ্ছি, একটা মিনিট সময় দাও। এই পেজে চলে আসছি তো মরিয়ম, একটু 1 মিনিট সময় দাও, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ এই তো চমৎকার, ঠিক আছে। আমরা সবাই কি জানি জনগণ বলতো, অক্সিজেনের 1 গ্রামের মধ্যে কতটি অণু এবং পরমাণু আছে এটা জানতে চাইছে, তাই না? এখন তোমরা আমাকে বলো, এখানে কিন্তু ভালো করে খেয়াল করে দেখবা, বলো তোমরা অ্যান্সার দাও। 32 গ্রাম O2 যেটা আছে, এই 32 গ্রাম O2-র ভিতরে আলটিমেটলি কতগুলা অণু আছে? 6.02 10⁻23। আবার খেয়াল করো জনগণ, এখানে কি 1 গ্রামের জন্য বের করতে বলছে, তাহলে 1 গ্রাম O2-র জন্য কত? 6.02 10⁻23 ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 32। তাহলে সলভ করলে কি পাওয়া যায়? সলভ করলে মোস্ট লাইকলি এটা মনে হয় চলে আসে হচ্ছে 6.0 10⁻23 ডিভাইড বাই হচ্ছে 32 যদি করে দেই, তাহলে মনে হয় দেখো এখানে যখন কাজ করতেছো, এখানে হচ্ছে আলটিমেটলি 1.88 আসছে।
1.88 10 টু দি পাওয়ার কত মাইনাস 10 টু দি পাওয়ার 22 এরকম কিছু একটা আসছে। এখন আমাকে একটু বলো এখানে কি, যদি একটু খেয়াল করে দেখো অপশন গুলোর মধ্যে তোমার কিন্তু পরমাণু আর বের করার দরকার নাই, কারণ দেখো দুইটা বের করতে গেলে হুদাই টাইম নষ্ট হবে, কিছু কিছু কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে কম্পিটিটিভ এক্সাম গুলাতে টাইম ওয়েস্ট করার জন্য। কারণ দেখো ভাই এখানে সবগুলাতেই কিন্তু অনুসংখ্যার ভ্যালু ভিন্ন ভিন্ন, তুমি দেখতেছো ভিন্ন ভিন্ন। সো যদি হইতেছে এই প্রথমটা মিলা যায় তাহলে আমি কষ্ট করে দেখো এটা এখানে অ্যান্সার মিলছে, কষ্ট করে কি আর পরমাণু বের করা আমার দরকার আছে? দরকার নাই, কিন্তু এটা কিন্তু মেনলি দেওয়া হয়েছে টাইম ওয়েস্ট করার জন্য। তুমি যখন একবার দেখছো তোমার এটার সাথে এটার অ্যান্সার মিলছে তাহলে অ্যান্সার তো এটাই হবে নাকি, অন্যগুলো তো হইতেই পারবে না এমনি। কথা কি বোঝা গেল? ঠিক আছে। এখন তোমাদের মধ্যে কেউ যদি স্মার্ট হও একটু, তার যদি মনে হয় যে আমি একটু টাইম বাঁচাইতে চাই, তাহলে খেয়াল করে দেখো তো তোমাদেরকে আমি এই জিনিসটা একটু আগে শিখে আসছিলাম না, n ইকুয়ালস টু n বাই এন এ, মনে পড়ে? একটু আগে যে বলে আসছিলাম n ইকুয়ালস টু n বাই এন এ, মনে কি পড়ে? ওই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে, খেয়াল করছো? আবার কি n বাই এন এ আর এখানে হচ্ছে w বাই m, খেয়াল করছো? এই জিনিসটা দিয়ে কিন্তু আমি লাস্ট লাইনটা বের করছি না। যদি তোমরা মনে করো যে কেউ আমরা এভাবে ঐকিক নিয়ম না করে এরকম সূত্র বের করে অভ্যস্ত, সেও কিন্তু করতে পারবা, কোনো প্যারা নাই, সেম জিনিসই কিন্তু, খেয়াল করছো? তুমি কি বের করবা? এই n এর নাম্বারটা বের করবা, তাহলে n ইকুয়ালস টু কি আসবে? w বাই m ইনটু n এ আসবে। দেখো তো ভাই দুটো কি সেম জিনিস না? এ ভর 1, এ আণবিক ভর কত? এ আণবিক ভর হচ্ছে 32, এই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। খেয়াল করে দেখো ভাই দুটো কিন্তু সেম জিনিস, সেম জিনিস। তো তোমরা যে চাও যেমনে চাও অমনে করতে পারবা, সেম জিনিসে আসবে, সেম রিলেশন। ঠিক আছে, আমি জাস্ট প্রথম তিনটা এমনে করাই দিছিলাম কারণ হচ্ছে নিয়ম করে তোমরা বেশি অভ্যস্ত, বাট কেউ যদি আরেকটু স্মার্ট হও তাহলে এমনে করলেও কোনো প্যারা নাই। ঠিক আছে, পারবো? ওকে নাইস জনগণ, ঠিক আছে। সি নাম্বারটা তাহলে পরেরটা একটু বলে ফেলো, আমি আবার একটু বলে দিই জনগণ। হ্যাঁ, সেটা হইতেছে ভাই এই পার্টটুকুর ভিতরে, ওকে এই পার্টটুকুর ভিতরে আমরা যখন কাজ করতেছি সেটাতে একটু বলো যে এখানে একটা পেন্সিল 20 বার, মরিম একটু খেয়াল করো, তুমি হচ্ছে বলছিলা, এখানে বলে দিই একটা পেন্সিল 20 বার নিয়ে কাজ করছি, 20 গ্রাফাইট খরচ হয়েছে। তাহলে এবার 20 বারে 20 মিলিগ্রাম গ্রাফাইট খরচ হইলো। কিন্তু এখানে কেন গ্রাফাইটের জায়গায় কার্বন লিখলাম আমরা? কারণ গ্রাফাইটটা হচ্ছে কার্বনের রূপভেদ। সো এখানে অ্যাকচুয়ালি গ্রাফাইট বলতে কার্বনকেই বোঝানো হয়েছে। সো এখন কোশ্চেনের মধ্যে কি বলছে? 20 গ্রাম 20 মিলিগ্রাম হইলো। এবার চাইছে একবারের জন্য, ঠিক আছে, তাহলে এবার একবারের জন্য আগে কত মিলিগ্রাম খরচ হয় বের করতে হবে। কিন্তু তুমি হচ্ছে সবসময় কি গ্রাম হিসাব করে অভ্যস্ত না, এই জন্য ওই মিলিগ্রাম থেকে আমি গ্রামে কনভার্ট করছি। ঠিক আছে, ওকে ওকে নাইস। তারপর কি হইলো? তারপর এবার হচ্ছে তুমি পারমাণবিক ভর নিছো, কারণ কার্বনের পারমাণবিক ভর কত? 12। এক মোল কার্বনের পরমাণু সংখ্যা কত? অ্যাভোগাড্রো নাম্বারের সমান। তাহলে এবার কতর জন্য বের করব? 1 গ্রামের জন্য বের করব। আর এরপর তোমার এইখানে যে ভ্যালুটা বের হয়েছিল তার জন্য আমরা ভ্যালুটাকে বের করছি। কাজ শেষ। এবার কি বুঝতে পারছি জনগণ? একটু বলো তো ভাই, বলো বুঝতে পারছি? ওকে নাইস, চমৎকার, ঠিক আছে নাইস। ওকে তাহলে এখানে আমরা আবার একটু ব্যাক করি, এখানে এন এ দ্বারা কি বোঝাচ্ছিল? এন এ দ্বারা বোঝাচ্ছিল অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, ডাব্লিউ মানে কি? ভর, মানে কত ভর ইউজ হয়েছে, এটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, এরপর অক্সিজেন যেহেতু O2, তাহলে এই O2 টা হচ্ছে তার আণবিক ভর, এর জন্য এম মলিকুলার মাস। ঠিক আছে, আর এখানে এন এর দ্বারা অ্যাভোগাড্রোস নাম্বার বোঝায়। এবার জনগণ তোমার কাছে আমার কোয়েশ্চেন, বলো যদি ইন কেস কেউ পরমাণু সংখ্যা বের করতে চাও তাহলে কেমনে বের করবা বলো তো? যে একটা O2 ভিতরে দুইটা অক্সিজেন পরমাণু আছে, দুইটা অক্সিজেন কি আছে? পরমাণু আছে, তাই না? অক্সিজেনের পরমাণু আছে, এটাই তো নাকি? তাহলে এবার বলো এই সংখ্যাটা বের করে ফেলছো, এই যে এই সংখ্যাটা, তাহলে একটার মধ্যে দুইটা আছে, তাহলে কি 1.88 10 টু দি পাওয়ার 22, এতগুলা অক্সিজেন অণুর মধ্যে পরমাণু কয়টা আছে বলতো? 2 ইন্টু 1.88, এতটুকু না? বলতো ভাই দেখি, বুঝতে পারছি সবাই? একটার মধ্যে কি, একটার মধ্যে দুইটা পরমাণু আছে, সো এখানে কত? 1.88 10 টু দি পাওয়ার কত? 22। সো ভ্যালু বসায় দাও, কত হয় এটা? এটা মনে হয় হচ্ছে অলমোস্ট চলে আসে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি জনগণ? একটু বলেন ক্লিয়ার কিনা? যারা যারা হচ্ছে চাচ্ছিলেন ওরা কি এবার বুঝতে পারছি ভাইয়া? 3.76 10 টু দি পাওয়ার 22 আসে মনে হয়, 3.76 10 টু দি পাওয়ার 22 এরকম কিছু একটা আসে বোধ হয়। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি জনগণ? আগাবো? নাইস 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 নাইস, ঠিক আছে, ওকে চমৎকার, ওকে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি কাজ করি দেখো, তাইলে এবার পরের কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমার কাছে মনে হয় একটু হইতেছে তোমাদের ব্রেন ব্রেন স্টর্মিং এর জন্য আমি দিছি, তো আমি একটু ব্রেন স্টর্মিং এর মতো জিনিসপাতি গুলো একটু কাজ করবো এখন, মাথায় রাখো। এবার তোমরা আমাকে বলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড কে নিয়ে কাজ করতেছি, এর 2/3, কেউ দেখে মানে ভয় পাও না, এটা 2/3, ঠিক আছে, 2/3 মোল যে আছে, মোলে বিদ্যমান অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে এবার তোমরা আমাকে বলো যে 1 মোল
এক মোল NO2 ভিতরে, তোমরা আমাকে দেখে দেখে অ্যান্সার দাও, এক মোল NO2 ভিতরে অক্সিজেন কতগুলো আছে বলো, তোমাকে বলো, দেখে বলো একটা সংকেতের মধ্যে অক্সিজেন কতগুলো আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। এক মোলের ভিতরে কিন্তু কি আছে, এক মোল NO2 ভিতরে কিন্তু আমার কি আছে, 2 × 6.02 × 10⁻23 এতগুলা পরমাণু কি আছে, এতগুলা পরমাণু হচ্ছে অক্সিজেন আছে। সবাইকে খেয়াল করছি ব্যাপারটা, একটু বলো আমাকে, সবাইকে খেয়াল করছি, বুঝছি। দেখো আমি একটু ভাঙ্গা বলি, NO2 যেটা আছে ওর এক মোলের ভিতরে দুইটা অক্সিজেন পরমাণু আছে, তাই না, দুইটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এক মোল মানে কি, এক মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারের সমান, তাহলে ওই মোলের সমান কি দ্বিগুণ হয়ে যাবে, সো ওই 12টা বসাইছি। ক্লিয়ার কি জনগণ, একটু আমাকে বলো। একই জিনিস কিন্তু, হ্যাঁ। তাহলে এবার তোমার কাছে আমার কোশ্চেন, যে এক মোলে যদি এত হয়, তাহলে এবার বলো ভাই 2/3 মোলে কত হবে, বলে ফেলো। 2/3 মোলে কত হবে বলো, তোমরা অ্যান্সার দাও। 2/3 × 6.02 × 10⁻23 বলো, এটা হবে। তাহলে অ্যান্সার কত বলে ফেলো একটু তাড়াতাড়ি। হ্যাঁ, বলো কত হবে। এক্স্যাক্টলি ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এখানে হচ্ছে অবস্থা আর কি, এই যে অবস্থা, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে সবাই জনগণ বলেন তো, পারবো, ঠিক আছে। সি নাম্বারটা, গুড, চমৎকার। এবার শেষেরটা দেখছেন, বললাম না মানে খুবই ইজি জিনিসপাতি, যদি একটু খেয়াল করে কাজ করবেন তাইলেই চলবে। ওকে, তাহলে পরেরটা আবার একটু বলে ফেলেন জনগণ। এখানে কি বলছে, এখানে বলছে গ্লুকোজের, এটা হচ্ছে আপনার একটু ঠান্ডা মাথায় করবেন, ঠিক আছে, এটা আপনাদের ব্রেনস্টর্মিং আমি সময় দিব, সমস্যা নাই। গ্লুকোজ যেটা আছে, এই গ্লুকোজের 2.6 মাইক্রো মোলে কতটি কার্বন পরমাণু আছে, এটি একটু আপনাদের ব্রেইন স্টর্মিং এর জন্য আমি দিছি, ঠিক আছে। যে আমরা তো এতক্ষণ ইজি গুলা যেগুলো এনডিসি হলিক্রসে আসে সেগুলো তো আমরা দেখেই ফেলছি, এবার দেখি না একটু যদি টুইক করে তাহলে আমরা পারি কিনা, কারণ কনফিডেন্স গ্যাদার করাটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু তোমাদেরকে আমরা আসি, তোমরা পারবা এটা বোঝানোর জন্য কিন্তু রাখছি, ঠিক আছে ভাই। সো ওই কনফিডেন্সটা এখান থেকে দিতে চাই, তোমরা মাথা খাটাও, তারপর কিন্তু না পারলে আমি বলে দিব, ঠিক আছে। একটু 1 মিনিট মাথা খাটাও, ঠিক আছে। মনে করো এখন তো বাজতেছে কত, 3টা 12, ইনশাল্লাহ আমরা 1টা মিনিট মাথা একটু খাটাবো, তারপর আমি সলভ করে দিব, টেনশন নাই। একটু কোশ্চেনটা চিন্তা করে মাথা খাটাও, যেটা সংকেত কি হইতে পারে ভাইয়া, এটার মধ্যে কাজটা কি হইতে পারে, ঠিক আছে। এই তো, সবাই কি বুঝছি। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, যারা হচ্ছে কমেন্ট সেকশনে আছে ওরা একটু বলে ফেলে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। দেখি এখানে কি হয়েছে, এখানে কি কোনো সমস্যা হয়েছে একটু বলি তো, দাঁড়াও। ও না, এখানে হইতেছে এক মোলের জন্য 2 আছে। ও, উপর লাইনে 2 লিখছে, পরের লাইনে 2 লিখতে ভুলে গেছি, দাঁড়াও একটা 2 লিখে দিই না, তাহলে এখানে একটা এক্সট্রা 2 দিয়ে গুণ হবে, আগের লাইনে ছিল, পরের লাইনে 2 পরে আর কি হবে, ঠিক আছে, ভয়ের আর কারণ নাই। এটা যখন সলভ করবা, সলভ করলে মনে হয় হচ্ছে, দাঁড়াও তাহলে কত আসে আমাদের, এটা হচ্ছে তাহলে আহ ঠিকই তো আছে অ্যান্সার তো এটাই। হ্যাঁ, ঠিকই তো বের করছি। মানে ওই যে সলভের সময় একটা 2 দিয়ে গুণ করতে ভুলে গেছি, মুখ দিয়ে বলছি বাট হচ্ছে লেখার সময় লিখতে ভুলে গেছি। ওকে, তাই না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এবার পরেরটা হচ্ছে সবাইকে করার চেষ্টা করছি, একটু জনগণ বলেন তো। এই যে হাফিজ অ্যান্সার দিয়ে দিছো, মুনতাসির মাহিন অ্যান্সার দিয়েছো, সাইফ অ্যান্সার দিয়ে দিছো, তারপরে এসের ইন্টারেক্টিভ এর মধ্যে হচ্ছে ফারদিন অ্যান্সার দিছো, রুম্মান অ্যান্সার দিছো, দীপ সিং, সাজ্জাদ, নৌরিন, ঠিক আছে, চমৎকার, ঠিক আছে, সব অ্যান্সার দিছো। চলো একটু দেখি আসলে এটা কি হইতে পারে, ঠিক আছে। চলো এবার আমাকে বলো, সবার আগে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লুকোজের সংকেতটা। গ্লুকোজের সংকেত কি, C6H12O6, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সংকেতটা যদি তুমি জানো, এটা হচ্ছে তোমার প্রথম হইতেছে এই কোশ্চেনটার প্রথম লার্নিং, ঠিক আছে। ভালো, এবার সেকেন্ড মাইক্রোমোল। এখন আগে একটু আমরা আস্তে ধীরে যাই, এখানের মধ্যে হচ্ছে খেয়াল করে তুমি দেখবা যেখানে কি আছে, এক মোল, এক মোল যে গ্লুকোজটা আছে, এক মোল যে C6H12O6টা আছে, এখানের মধ্যে কি আছে, এখানে আলটিমেটলি 6টা কার্বন আছে, তার মানে 6 × 6.023 10⁻23, ঠিক আছে। এতগুলা কার্বন পরমাণু এখানে আছে, ঠিক আছে, এতগুলা কার্বন পরমাণু এখানে আছে। নাইস, এই পর্যন্ত হইলো। এবার খেয়াল করে দেখো ভাই, 6.023 10⁻23 ইন্টু 6, এরকম কিছু একটা হয়েছে, ঠিক আছে। এই 6টা নিয়ে কেন 6 গুণ দিছি, কারণ কার্বন পরমাণু আছে 6টা এই গ্লুকোজের অণুর মধ্যে, ঠিক আছে।
নাইস। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি হয়ে গেল। তাহলে এবার একটু খেয়াল করেন এই পার্টটুকুর মধ্যে কি হয়েছে। এবার 2.6 মাইক্রোমোলে কতটুকু আছে, তার মানে 1 মোলে তো এতটুকু, তাহলে মাইক্রোমোলে কতটুকু। তাহলে এবার জনগণ তোমরা একটু আমাকে বলো যে এখানে যখন আমি কাজ করতেছি, তাহলে এখন 1 মাইক্রোমোল মানে কত? 1 মাইক্রোমোল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ 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 বুঝে দিচ্ছি, দাঁড়াও শেষ করে নিই একটু। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো এখানে কি হচ্ছে, 1 তো মাইক্রোমোল ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোল, তাই না ভাই? এরকম একটা ভ্যালু চলে আসছে। তাহলে এবার তোমরা একটু বলো ভাই, তাহলে এখন যখন আমি ভ্যালুটা বসাচ্ছি এতর জন্য এত, তাহলে এবার কি 2.6 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত মোল গ্লুকোজের জন্য কতটুকু হবে, O6 এর জন্য করে দাও গুণ। কি হচ্ছে দেখো, 6.02 10 টু দি পাওয়ার 23 ইনটু হচ্ছে 6 ছিল, আর তার সাথে কি, তার সাথে আরো গুণ দিতে হবে কত, 2.6 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ দিতে হবে। তাহলে বলো গুণ করলে কত আসবে, তোমরা তো বলো কোন হবে ভাইয়া। ওকে, একটু বলে ফেলো জনগণ কত আসবে। 6.023 10 টু দি পাওয়ার 23 নিলাম, তারপর কি নিলাম 6 নিলাম, 2.6 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিলাম। তাহলে জনগণ বলো তো কত হবে। হ্যাঁ, এই যে দেখো এখানে চলে আসবে 9.39 10 টু দি পাওয়ার 18। বলেন তো জনগণ, ভালো লাগছে না ম্যাথটা? ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু খুবই জোস। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে যারা বুঝি না ওদেরকে একটু বলে দিই, 1 মাইক্রোমোল যেটা আছে সে 1 মাইক্রোমোল ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোল। ঠিক আছে, এই ব্যাপারটা একটু জাস্ট জানলেই পুরো ম্যাথটা করা 1 লাখের ব্যাপার। ভালো লাগছে না বলো? ঠিক আছে, হ্যাঁ ওটাই কিন্তু বললাম। ঠিক আছে, তারপর তাহলে জনগণ, নাইস নাইস নাইস। চলো তাহলে আমরা হচ্ছে মোটামুটি ব্রেন স্টর্মিং সহ অনেক দূর আগে গেছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন মোটামুটি আমাদের যে মোলের অংশ আছে তার একদম লাস্টে যে কোয়েশ্চেনটা হচ্ছে আসে পরীক্ষায়, সেটা একটু বলে দাও। এটা তোমরা এবার বলবা, কারণ আমরা মোলের অনেক কিছু পড়ে ফেলছি, এটা তোমাদের নিজেদের একদম ইজিলি পারা উচিত। শেষবারের মতো যারা আগেরবার ভুল করছে ভুল করো না কোনো, তোমরা বলো এবার। সবগুলা হচ্ছে বলা আছে যে 1 গ্রামে সবচেয়ে বেশি কোন পরমাণু আছে, তোমরা বলো। তার মানে এটারও হচ্ছে 1 গ্রাম আছে, এটারও হচ্ছে 1 গ্রাম আছে, এটারও হচ্ছে কি 1 গ্রাম আছে, এটারও কি 1 গ্রাম আছে। সো এইভাবে বলো কোনটা সবচেয়ে বেশি হবে। এখানে একটা জিনিস খেয়াল করলে তোমরা একটু আরো তাড়াতাড়ি বুঝবা যে N ইকুয়ালস টু W/M ছিল, মনে আছে? তোমরা আমাকে বলো, যদি সবগুলার ভর সেম হয়ে যায়, সবগুলার যদি ভর সেম হয়ে যায়, তাহলে আমার N মানে মোল আর M একটা অপরটার কি ব্যস্তানুপাত না? তোমরা কি এটা জানো না বলো তো ভাই? এটা কি একটা অপরটার ব্যস্তানুপাত। তার মানে যদি এরকম কোশ্চেনে সেম ভর দেওয়া থাকে জনগণ, সেম ভর যদি গিভেন থাকে জনগণ, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যার আণবিক ভর যত কম, যার আণবিক ভর যত কম, যত কম তার মোল তত বেশি হবে, তার মোল তত কি হবে, তত বেশি হবে জনগণ। সবাই কি বুঝতে পারছি? একটু আমাকে বলেন। ঠিক আছে, আণবিক ভর কম মোল বেশি, তাহলে এই প্রথমটার জন্য আণবিক ভর যেহেতু H2, তাহলে ওর আণবিক ভর ছিল 2, ওর আণবিক ভর কত ছিল 12 আর 4 16, এখানে আণবিক ভর কত ছিল 28, এখানে আণবিক ভর কত ছিল 32। ঠিক আছে ভাই, ও বাই দা ওয়ে এখানে বলার সময় এই আণবিক ভরগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করবে। যেমন অনেক সময় এনডিসির ভাইভাতে কিন্তু এই কোশ্চেন গুলো করবে যে ভাই অক্সিজেন অণুর জন্য আণবিক ভর কত, ঠিক আছে, বা অক্সিজেনের পারমাণবিক ভর কত। যদি অক্সিজেনের পারমাণবিক ভর বলে তাহলে অ্যান্সার হচ্ছে 16, আর অক্সিজেনের যদি আণবিক ভর বলে তাহলে কিন্তু 32। এগুলো কিন্তু ভুল করা যাবে না। আণবিক ভর বললে অণুর ভর, সো O2, আর যদি পারমাণবিক ভর বলে তাহলে কিন্তু শুধু অক্সিজেন, একটা অক্সিজেন, তার মানে কি 16। দেখো ভাই এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, বাট পারতে হবে খুব ভালো করে। ঠিক আছে, নাইস। ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, এবার দেখো ভাই এখানে বেশ খেয়াল করে দেখো, যেখানে মোল নাম্বার সবচেয়ে বেশি সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, এখন এখানে যদি কোশ্চেনে মোল নাম্বার জিজ্ঞেস করতো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এটা হয়ে যেত, বাট কোশ্চেনে খেয়াল করে দেখো, এবার কোশ্চেনে কিন্তু হালকা একটু চেঞ্জ করছে। কি চেঞ্জ করছে বলতো একটু দেখি ভাই। এখানে কোশ্চেন চেঞ্জ করছে যে এখানে সবচেয়ে বেশি অণু পাওয়া যাবে কোথায়, এটা হচ্ছে কোশ্চেন, অণু সংখ্যাটা বের করতে বলছে, তাই না ভাই? তাহলে এবার তোমরা আমাকে একটু বলো, তাহলে এখন যখন কাজটা করতেছি, তাহলে এখন কি হলো, আণবিক ভর আমরা জানি, তাহলে আমরা সবাই পড়ছি যে N
কি পড়ছিলাম, ডাব্লিউ বাই এম ইজ ইকুয়ালস টু হচ্ছে এন বাই এন এ, এটা পড়ছিলাম না আমরা? তাহলে শুধু এন ইকুয়ালস টু কি বলতো, ডাব্লিউ বাই এম ইন্টু এন এ। সো আমরা বারবার হচ্ছে এই শর্টকাটটা একবারে বসায় দিব, তাহলে আর এত কষ্ট করা লাগবে না। তাহলে চলো প্রথমটা ক্ষেত্রে একটু বের করে ফেলি, সবগুলো আমাদের রেডি আছে, বের করে ফেলবো একটু, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা অনুসংখ্যা বের করতেছি। সো অনুসংখ্যা অফ হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু কত, তার ডাব্লিউ এর ভ্যালু বসাইলাম, তার কিসের ভ্যালু, আণবিক ভর বসাইলাম 6.02 × 10⁻23, তাই না? এখন দেখো এখানে কি হয়েছে, সেম, এখানে যদি এন অফ কি বের করো, CH4 বের করো, তাহলে কি হয়েছে, সেম জিনিসই আবার আসবে, তাই না? তো এখানে কত আসবে, 1/16 × 6.02 × 10⁻23, সেম ওইটা বের করো, এখানে 1 করলে কত আসবে, 1/28 × কত, 6.02 × 10⁻23, ঠিক আছে? এখন আমি তোমাদের অ্যাকচুয়ালি এটা বুঝাইতে চাইতেছি যে তোমরা যদি একটু স্মার্ট হও তাহলে তোমরা বুঝবা যে অ্যাকচুয়ালি যার মোল বেশি তারই অনুসংখ্যা বেশি আসবে। খেয়াল করছো, যার মোল বেশি তারই কি অনুসংখ্যা বেশি না? তো তোমার কিন্তু কষ্ট করে লাস্টের টুক আর করার দরকার নাই। তুমি এখানে যেখানে বের করছিলে যে ভাই তুমি যখন প্রেডিক্ট করতে পারছো যে না এখানে কি ওর বাই ডিফল্ট কি হবে, মোল সংখ্যা বেশি হবে, তখন তুমি বুঝবা যার মোল সংখ্যা বেশি তারই অনুসংখ্যা বেশি আসবে। কথা ক্লিয়ার? কথা কি আমি বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার? আমি হয়তো সলভ করে দিছি, বাট বুঝে নিও যার মোল সংখ্যা বেশি তার কিন্তু কি, তার কিন্তু অনুসংখ্যাও বেশি আসবে। ক্লিয়ার বুঝছি? ওকে, নাইস নাইস নাইস, ঠিক আছে। ওকে, সবাই ক্লিয়ার কিনা বলেন? ওকে, ঠিক আছে। না, পরমাণু চাইলে তখন গ্যাঞ্জাম হইতে পারতো, পরমাণু চাইলে তোমার হচ্ছে ভাঙতে হইতে পারতো, ঠিক আছে ভাই? কিন্তু এখন অণু চাইছে, so আমার অত প্যারা নাই। ওকে, ওকে, আগাবো। ওকে, পারবো কিনা? ওকে, নাইস নাইস নাইস। তাহলে আগে জনগণ এবার মোল থেকে সবকিছু পারবো, কারণ মোল যেটা বললাম, এনবিসি বলো হলিক্রস বলো যেটাই বলো, এখানে সবচেয়ে বেশি কোয়েশ্চেন মোল থেকে হচ্ছে কেন জানি আসছে। তো আমরা হচ্ছে মোল থেকে সবকিছু বুঝছি, সব পারবো মোলের। এর আগে বলেন জনগণ, সবাই সহমত কিনা, পারবো সবাই? পারবো, নাইস। চলো তাহলে পরেরটা যে ঘনমাত্রা। ঘনমাত্রা নিয়ে অত হামরি কাহিনী নাই, ঠিক আছে? আমরা শুধু মনে রাখবো যে আমাদের কি থাকে, একটা দ্রবণ থাকে, একটা দ্রব থাকে, আমরা এটা নিয়ে কাজ করতে চাই, তাই না? তো মনে রাখতে হবে আমার 1 লিটার একটা দ্রবণের মধ্যে, 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবণ নিব তাকে আমরা কি বলবো, তাকে আমরা মোলারিটি বলবো। এবং যেটা হচ্ছে এক্সামের জন্য একটু মনে রাখতে হবে যে 1 মোলারিটি যে কথা, 1 মোল/লিটার কিন্তু সেম কথা, কারণ কোশ্চেনের মধ্যে অপশনের মধ্যে এই মোল/লিটার মোলারিটি যে সেম, এটা মনে না থাকলে আসলে খুব বড় গ্যাঞ্জাম হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে? তো এটা কিন্তু পরীক্ষা যেন মনে থাকে ভাইয়া। ওকে, এবার শুনো, ঘনমাত্রা রিলেটেড পরীক্ষা যদি আমি অ্যানালাইসিস করে বলি, 2 টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে। একটা হইতেছে ভাইয়া একদম স্পেসিফিক বলে দেই, এটা তোমরা জানো, সেটা হচ্ছে কি, সি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই এম 1000/v। একবার লিখে দিই, C equals to 1000 into W ডিভাইড বাই হচ্ছে M into V। যেখানে এখানে 1000 গুণ আছে মানে এটা কিন্তু ml ইউনিটে হবে, ml ইউনিটে হবে, ঠিক আছে? আর সেকেন্ড কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ভাই দ্রবণ লঘুকরণের ম্যাথ, ঠিক আছে? দ্রবণ যে লঘুকরণের ম্যাথটা আছে সেটা মানে ওই যে তোমাদের পড়ছো, এটা তোমরা হয়তো S1V1 is equals to হচ্ছে S2V2। দ্যাট মিনস দ্রবণে আমি আরেকটু পানি দিলাম তাহলে কি হবে, দ্রবণ আরেকটু হচ্ছে এই ঢাললাম কি হবে, ঢাললাম কি হবে, সেগুলো আর কি, ঠিক আছে? তার সাথে একটা এক্সট্রা ইনফো লাগবে, সেটা হচ্ছে ভাই ওই যে 0.1 m, এটা মানে হচ্ছে ডেসিমোলার দ্রবণ, এটা মানে হচ্ছে ডেসিমোলার দ্রবণ, বা 0.5 এটা মানে কি সেমিমোলার দ্রবণ। এই ব্যাপারটা একটু জানতে হবে আর কি ভাইয়া, ঠিক আছে? কারণ এইগুলা হচ্ছে কিন্তু পরীক্ষায় চলে আসে। ওকে, ওকে, এইগুলা কিন্তু দেখবা সরাসরি একদম এমসিকিউ পরীক্ষা দিয়ে দিছে যে ভাই এইটা মানে এইটা। সবাই কি বুঝতে পারতেছে আমার কথা, একটু বলো তো? হ্যাঁ, ঠিক আছে। অত ভয়ের কোনো কারণ নাই ভাই, একটু বললাম না, যেগুলো এক্সাম আসে ওইগুলাই পড়বো। তারপরে আমরা হয়তো যে আগের বার যেটা করছি প্রত্যেক টাইপে আমরা সেম কাজটাই করব, যে আমরা কি করছি, আমরা হইতেছে আগে নর্মাল যে কোশ্চেন গুলো এক্সামে আসে ওগুলো দেখবো, তারপরে সুন্দর করে ডিপ ডাইভ করবো যে আরেকটু ব্রেনস্টর্ম করা যায় কিনা, আরেকটু কনফিডেন্স গ্যাদার করা যায় কিনা সেটাতে, ঠিক আছে? চলো এবার আবার তাহলে বলো, এখানে বলো শেষবারের মতো সেন্টিমোলার জনগণ যেটা আছে, সেই সেন্টিমোলার মানে জানি কত বলো তো একটু দেখি ভাইয়া, 0.01 m। ওকে, এটা যেন পারা যায়। ওকে ভাই, আর তার সাথে ভাইয়া এখানে হচ্ছে, এখানে কি হয়েছে ভাই একটু দেখো তো ভাই। এবার দেখো, এবার হইতেছে ভাই এখানে আমরা যখন কাজটা করতেছি জনগণ একটু তোমরা অ্যান্সার দিও। এবার কিছু সংকেত একটু জানা রাখো, ঠিক আছে? আমাকে একটু বলো ভাই, কস্টিক সোডা এটা যখন বলবে, এই কস্টিক সোডা বলতে কাকে বোঝায় একটু বলো তো, একটু দেখি সংকেতটা, কারণ এই সংকেতগুলো নিয়ে মূলত অনেক গ্যাঞ্জাম হয়। বলো কস্টিক সোডা বলতে কারে বোঝায়, একটু আমাকে বলো তাড়াতাড়ি, কমেন্ট সেকশনে জানাও সবাই, ঠিক আছে? কস্টিক সোডা বলতে কাকে বোঝায় বলো তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো চমৎকার, তাই না? ঠিক আছে, ওকে,
ঠিক আছে, ওকে ঠিক আছে। এই সি দাও দাও এস দাও তোমাদের ইচ্ছা, ঠিক আছে, তোমাদের বই যেটা দেওয়া আছে দিও, ঠিক আছে, এস দিলেও চলবে সি দিলেও চলবে, একই জিনিস, ঠিক আছে ভাই, কনসেন্ট্রেশন বুঝে একটা থেকে বোঝা একই জিনিস, সমস্যা নাই। এস দিলেও হবে, কোনো প্যারা নাই, সি বা এস একটা দাও, একই জিনিস, ঠিক আছে, সি দাও অথবা এস দাও, তোমার পরীক্ষা যে লিখতে মন চায় একটু ঠিক থাকলেই চললো, ঠিক আছে। কস্টিক সোডিয়াম মানে কি বলতো ভাই, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে দেখা যায়, তো এটা একটু পড়তে হবে, হ্যাঁ। ওকে ঠিক আছে, ওকে এইটাই তো বললাম যে এখানে তো গ্যাঞ্জামটা ভাইয়া, এগুলো তো ভুল করা যাবে না, ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে চাই তাহলে সামনে গেলাম, হ্যাঁ সামনে গেলাম তাহলে, ওকে নাইস। ওকে তাহলে হচ্ছে ভাইয়া, ওকে হ্যাঁ 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 ভাইয়া পড়াবো মরিয়ম, কোনো সমস্যা নাই ভাইয়া, অবশ্যই পড়াই দিব। ওকে তাহলে এই পর্যন্ত হইলো। তো প্রথমে হচ্ছে আমরা একটু বারবার এনডিসি বা হলিক্রস আসা কোশ্চেন গুলো একটু দেখে নিব। সো একটু দেখো তো ভাই, এবার 100 ml 10 গ্রাম এটার মধ্যে কাজ করতেছি, মোলারিটি বের করো। এই জনগণ তোমরা একটু বলো তাহলে সূত্র কি ছিল, 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি। তাহলে এবার তোমরা আমাকে বলো, এখানের মধ্যে সবকিছু ভর দেওয়া আছে, তোমরা আমাকে বলো এই সোডিয়াম কার্বনেট ওর আণবিক ভর কত, তাড়াতাড়ি রাখো, কমেন্ট সেকশনে লেখো আণবিক ভর কত। 23 গুণ 2 যোগ কত, 12 যোগ কত, 16 গুণ 3, 106, তাই না ভাই। সো এখানে ভ্যালু বসাও, 1000 ইন্টু ডাব্লিউ ভ্যালু কত, ডাব্লিউ ভ্যালু এখানে দেওয়া আছে 10.6 গ্রাম, এখানে কত, এখানে আণবিক ভর হচ্ছে 106, আর এখানে আছে কত 100 ml। তাহলে জনগণ বলেন এগুলো পারবো না আমরা, এই যে সুন্দর কারারে করে ফেলা যায়, কারারে করে দাও, ঠিক আছে। তারপরে কি 10 6 এখানে কারারে করে দাও, সেখানে করলে কত আসবে 10 10 10 কারারে করলে অ্যান্সার আসবে 1 মোল। সবাই কি পারবো জনগণ, বলেন পারবো কিনা, ঠিক আছে। ওকে ওকে সবাই কি বুঝছে নাকি জনগণ, বলেন তো। হ্যাঁ ওয়ান মোলার চলে আসে, এই তো আব্দুল্লাহ আলিফ, তারপরে সেটা বাঁধন, এছাড়া কৃষ্ণা, ঠিক আছে, চমৎকার অ্যান্সার দিচ্ছ এইদিকে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে আমাদের এই যে ইয়ার মধ্যে কি জানি বলে, যারা ইন্টারেক্টিভে অলরেডি ভর্তি হয়ে গেছে ওরা হচ্ছে ফারদিন, লামিয়া, সাজ্জাদ, নরিন, লামিয়া সবাই অ্যান্সার দিচ্ছে, চমৎকার, ঠিক আছে। ওকে হ্যাঁ নাইস, তাহলে সেই বাইরের মতো এটাও অ্যান্সার বলে ফেলো ভাইয়া, এখানের মধ্যে মোলারিটির ভ্যালু বের করতে বলছে আবারও, এটা তোমরা একটু আমাকে ভ্যালুটা বের করে অ্যান্সারটা শুধু বলে দাও। 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি ছিল, তো এখানে কত হবে, এখানে হচ্ছে 1000 নিলাম, এখানে ডাব্লিউ ভ্যালু তোমরা জানো 1.4, ডিভাইড বাই হচ্ছে কত, আণবিক ভর H2SO4 এর কত 98, তাই লিখলাম এখানে 98, ভি এর ভ্যালু কত 100, এগুলো তোমরা পারো, ঠিক আছে, বাট দেখা দাও এই জন্য কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় আসছে, তো পরীক্ষা কোশ্চেন গুলো একটু সলভ করে ফেললে আসলে হচ্ছে পরে কনফিডেন্স পাওয়া যায়, আর কিছু না, তোমরা সবগুলাই পারো। তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, রেজাল্ট এখন দেয় নাই, পাস করছো কিন্তু জানো না ঠিক আছে, সো এই আর কি। ওকে 0.14 আসে বোধহয়, একটু মিলাই দেখো তো, 0.14 এম আসে না, নাকি ভুল করলাম আবার কথা। এই তো এবার নোমান সবাই অ্যান্সার দিয়ে ফেলছো, রিয়াদ দিয়ে ফেলছো, রুমান দিয়ে ফেলছো, ইন্টারেক্টিভ আমাদের মেইন কোর্স থেকে, আর এখানে হচ্ছে কি আব্দুল্লাহ, তারপর হচ্ছে কৃষ্ণা, তারপরে হচ্ছে ইশতিয়াক, লাইভ ফেসবুক রীতা দাস সবাই দিয়ে দিচ্ছে, গুড চমৎকার সেরা অবস্থা, ঠিক আছে, সবাই বন্ধ করে ফেলছে। এবার এটার অ্যান্সার তোমরা দিবা, দেখি এবার কে আগে অ্যান্সার দেয়, বলো। এখানে কিন্তু লিটারে বলছে জনগণ, খেয়াল করো কিন্তু একটা, এবার কিন্তু লিটারে বলছে, তাহলে এবার কি আর 1000টা হবে, তোমরা একটু বলো ভাই, 1000 কি এবার হবে, হবে না কিন্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু সরাসরি এস ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইড বাই এম বি দিয়ে করতে হবে, ঠিক আছে। কেন, কারণ দেখো ভাই এখানে তুমি যদি বসায় দাও তাহলে 1000 ইন্টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি, এই ভি কিন্তু ছিল এমএল এ, আর এখানে এই ভি কিন্তু লিটারে, সো এগুলোর মধ্যে কিন্তু কাজ, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে ওকে গেল এই পর্যন্ত, বলেন কত নাম্বারটা হবে, ডাব্লিউ ভ্যালু কত, ডাব্লিউ ভ্যালু হইতেছে এখানের মধ্যে এই যে, ও আচ্ছা 0.1 মোলার বলে দিচ্ছে, তাহলে তো আরো ইজি হয়ে গেছে না, এইচ এর পরিমাণ ডাব্লিউ বের করতে বলছে না, আরো ইজি হয়ে গেছে কত হবে বলো। ঠিক আছে, তাহলে এবার তোমরা আমাকে বলো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এস এম ভি, তাহলে এস এর ভ্যালু কত 0.1 দেওয়া আছে এটা, তারপর এখানে এম এর ভ্যালু কত, যেহেতু এইচসিএল বের করতেছো ওর আণবিক ভর হচ্ছে 36.5। শোনো আমি তোমাদেরকে যেগুলো আণবিক ভর লিখে দিচ্ছি ওইগুলা কিন্তু ইন্ডিভিজুয়াল কোন না কোন সময় এক্সামে আসছে বলে লিখে দিয়েছি, এইভাবে আমি কোশ্চেন চয়েস করছি আর কি, যেন সোডিয়াম কার্বনেটের সংকেত তোমার মাথায় চলে আসে, H2SO4 এর সংকেত তোমার মাথায় চলে আসে, ঠিক আছে, এগুলো যে সংকেতগুলো যেগুলো তোমাদের বাই ডিফল্ট পারা উচিত বা তোমাদের প্র্যাকটিসে হয়তো ভুলে গেছো, সেগুলো কিন্তু আমি অলরেডি এখানে লিখে দিছি, ওইগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল সংকেত আকারে যখন ভাইবাতে জিজ্ঞেস করবে বা যখন এমসিকিউ তে আসবে তখন যেন ভুল না যায় ভাইয়া, ঠিক আছে। এটা সলভ করলে অ্যান্সার আসবে হচ্ছে 1.825, সো অ্যান্সার হবে সি নাম্বারটা। সো যারা অ্যান্সার ঠিক দিয়েছে সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ, ঠিক আছে।
নাইস নাইস, চমৎকার। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে ঘনমাত্রার প্রথম যে টপিকটা সেটা পড়ছি। এবার ঘনমাত্রার সেকেন্ড টপিকটা জনগণ দেখেন, এখানে হচ্ছে আগে বুঝেন দ্রবণ লঘুকরণ মানে কি। দ্রবণ লঘুকরণ যেটা আছে সেটা মানে হইতেছে আমি দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণকে সেম রাখবো, কিন্তু অতিরিক্ত দ্রাবক যোগ করব, মানে পানি যোগ করব বা পানি সরায় নিব, এরকম কিছু একটা করব। যখন তুমি দ্রবণে অতিরিক্ত পানি যোগ করবা তাহলে কি দ্রবণটা আগের চেয়ে লঘু হয়ে গেছে না, দ্রবণটা ঘনমাত্রা কি কমে গেছে না? সো ওই ব্যাপারটাই হচ্ছে আমার মেইন আর কি, ঠিক আছে। সো যখনই এরকম দ্রবণে পানি যোগ বা বিয়োগ করা হচ্ছে, কথাটা বুঝছো জনগণ? দেখো দ্রবণে যখন তুমি দেখবা পানি যোগ বা বিয়োগ করা হচ্ছে, এরকম টাইপের কিছু একটা যদি কোশ্চেন পড়ে পাও যে পানি যোগ করছি বা পানি বিয়োগ করে নিচ্ছি বা পানি বের করে নিয়ে আসতেছি, ঠিক আছে, পানি যোগ বা পানি বের করে নিয়ে আসতেছি, বের করে আনবো, এরকম কিছু যদি হয় তখনই তুমি দেখবা যে এখানে সূত্র হবে কি, সূত্র হবে S1V1 is equals to S2V2। S1V1 S2V2 মানে কি, একটা হচ্ছে পানি যোগ করার আগের ঘনমাত্রার আয়তনের গুণফল পানি যোগ করার আগে, আর একটা হচ্ছে পানি যোগ করার পরের ঘনমাত্রা আয়তনের গুণফল। কথা কি বুঝা গেছে কিনা বলো? ঠিক আছে, একটা হচ্ছে পানি যোগ করার আগের ঘনমাত্রার আয়তন, একটা হচ্ছে কি পানি যোগ করার পরের ঘনমাত্রার আয়তন। সবাই কি পারবো কিনা জনগণ বলো তো ভাইয়া? ওকে, ঠিক আছে, জানাবো জানাবো রহমতুল্লাহ, আমি তোমাদেরকে জানাই দিব, সমস্যা নাই ভাইয়া, ঠিক আছে। হোয়াট ইজ মেন বাই সি? সি হচ্ছে কনসেন্ট্রেশন, এস দ্বারা সলিবিলিটি বোঝায়, ওটা মানে সেম জিনিসই, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে বুঝো ভাইয়া, এখানে যখন তুমি কাজটা করতেছো খুব ক্লিয়ারলি একটু বুঝো। তোমাকে এখানে একটা মিশ্রণের আগের অবস্থা, মিশ্রণের আগের ঘনমাত্রা আয়তন, মিশ্রণের পরে ঘনমাত্রা আয়তন। এবার শুরুতে তোমাকে আগে এসটা বের করতে হবে মিশ্রণের আগের জন্য। তাহলে এস এর সূত্র কি, ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু ভি 1000 তুমি নিয়ে নিছো, এটা হচ্ছে S1 এর ভ্যালুটা। চলো সোডিয়াম কার্বন আগের পেজে বের করে আসছো 22 গ্রাম, এখানে কত 1000, এখানে কত এম এর ভ্যালু হচ্ছে 106, এখানে ভি এর ভ্যালু হচ্ছে 150, ভ্যালু বসায় দাও, কাহিনী শেষ, ঠিক আছে। S1 এর ভ্যালু কত আসে একটু বলো দেখি ভাই, কত আসে বলো? 22 গুণ 1000, আর এখানে কি 106 ইন্টু 150, তাহলে জনগণ কত হয় বলো? 1.38, এত এম চলে আসছে, তাই না? 1.38, এটা হচ্ছে S1। তাহলে এবার খেয়াল করো জনগণ, তাহলে এবার মিশ্রণের আগের ঘনমাত্রা আসছে 1.38, মিশ্রণের আগের আয়তনটা কত দেখো তো, এই যে আয়তনটা কিন্তু 150, এটা কিন্তু মিশ্রণের আগের অবস্থা, ঠিক আছে। এবার কোশ্চেন পড়ো, কোশ্চেনের মধ্যে কি বলছে? কোশ্চেনের মধ্যে বলছে দ্রবণে আরো 50 ml পানি যোগ করব, তাহলে বলো তো এখন মোট আয়তন কত হয়ে যাবে? আগের থেকে ছিল 150, মোট আয়তন আরো 50 যোগ করছো, তাহলে মোট আয়তন কি 200 হয়ে গেছে না জনগণ? বলো তো একটু দেখি, মোট আয়তন কত হয়ে গেছে? 200। তাহলে এবার তুমি আমাকে বলো S2 আমি জানি না, আর 200 এখন নতুন আয়তন আমার, তাহলে বলো এবার S2 এর ভ্যালু কত হবে, তোমরা অ্যান্সার দিও। 1.38 150 ডিভাইড বাই হচ্ছে 200। বলেন তো জনগণ সবাই কি সহমত কিনা, বুঝছেন? S1V1 S2 3, খালি কোশ্চেন পড়ে দেখবা পানি যোগ বিয়োগের কথা বলছে কিনা, সূত্র বসাবা, তারপর ওই অনুযায়ী ভ্যালু বসাই দিবা, কাহিনী খাল্লাস, ঠিক আছে ভাই। 1.8, তো সবার আগে কি অ্যান্সার দিচ্ছে একটু দেখি। ফারদিন সবার আগে অ্যান্সার দিয়ে ফেলছি, তারপর রিয়াদ, তারপর হচ্ছে এদিকে রূপম, রূপম রুবাইয়াত, তারপরে আবার মাহিন, সবাই অ্যান্সার দিচ্ছে, চমৎকার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার? নাইস নাইস নাইস, ওকে, ঠিক আছে, ওকে, সবাই বন্ধু বুঝছি, বুঝছি। এবার তাহলে জনগণ খেয়াল করেন সুন্দর একটা জিনিস। তো এবার হচ্ছে সামনে আগাবো। এবার আগের পেজের ম্যাথটা যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে ওরা এই পেজে আরেকবার খেয়াল করবো, হ্যাঁ এই পেজটা করবো আমরা। তাহলে এবার জনগণ বলো, 50 ml 0.2 m ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 20 ml পানি যোগ করলে কতটুকু ঘনমাত্রা হবে? তাহলে দেখো এখানে এই যে পানি যোগ বা বিয়োগের কথা আসছে, তার মানে অবশ্যই আমার লঘুকরণের ম্যাথ, খুব ভালো কথা। এবার কি হয়েছে, ঘনমাত্রা হচ্ছে S1 মিশ্রণের আগেরটা, এই পরে কি হয়েছে V1। এবার তাহলে বলো যখন তুমি 20 ml পানি যোগ করছো, তাহলে এবার নতুন আয়তন কত হয়ে যাচ্ছে জনগণ? 20 যোগ আগে ছিল 50, তাই না? তো দুটা যোগ করলে 70 হয়ে যায়। তাহলে বলেন জনগণ সূত্র কি হবে? S1V1 is equals to হচ্ছে S2V2। তাহলে বলেন এবার S1 এর ভ্যালু কত? 0.2, V1 এর ভ্যালু কত? 50, S2 এর ভ্যালু কত জানি না, V2 এর ভ্যালু কত? 70। তাহলে এবার ভ্যালুটা বের করে ফেলো, কত আসে বলে ফেলো, তাড়াতাড়ি বলো তোমরা। 50 70, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কত হবে, কত হবে, তাড়াতাড়ি বলো। 0.2 5 7, হ্যাঁ
0.14 আসে বোধহয়, মিলাই দেখো তো, মিলে সবার? হ্যাঁ, এই তো রোদেলা, সাজ্জাদ, তারপর রিফাত, সবাই পারছি, চমৎকার। ঠিক আছে, লামিয়া, তারপর হচ্ছে কত, 0.14 m চলে আসছে জনগণ। ঠিক আছে, 14 m চলে আসছে। বাই দা ওয়ে, যারা হচ্ছে ফেসবুকে ক্লাস করতেছে ওরা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিব, কারণ শেয়ার করে দিলে কিন্তু আপনি একটা পুরস্কার পাবেন। ঠিক আছে, এতবার যে মনে করে দিচ্ছি, পুরস্কার পাওয়ার পর কি আমার সাথে শেয়ার করবেন না? ওকে, ঠিক আছে, এই আর কি অবস্থা, সবাই বুঝছি? নাইস। হ্যাঁ, এই কোশ্চেন গুলো হচ্ছে ঘনমাত্রার কোশ্চেন গুলো ভালো করে একটু দেখেন, কারণ এই টাইপের কোশ্চেন বললাম না এনডিসি খুবই পছন্দ, যে হচ্ছে ঘনমাত্রা, এটা যেহেতু তোমাদের অনেক কিছু নেক্সট ল্যাবে করতে হবে এনডিসি টিকে গেলে ইনশাল্লাহ, বা হলিকোর্সে টিকে গেলে ইনশাল্লাহ। সো এই জন্য কিন্তু আপনাদের এই ঘনমাত্রা দিয়ে একটু ফোকাস করতে হবে, কারণ এটা যদি আপনি রিটেনে নাও পান, বা রিটেনে যদি ইনকেস নাও আসে, তাও কিন্তু হইতেছে আপনাদের অবশ্যই কিন্তু ভাইবা বোর্ডে লাগবে। ঠিক আছে ভাই, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখেন। ওকে, ওকে, কি পুরস্কার থাকবে? বেশি বেশি করে শেয়ার করলে হচ্ছে এই যে যে ফার্স্ট প্রাইজ, সে হচ্ছে একটা ব্যাগ পাবে। ব্যাগের ভিতরে আর অনেক কিছু আছে যে রাতুল ভাই আমাকে দেয় নাই এখনো। আর লাস্ট বার হচ্ছে যদি যে ফার্স্ট হয় নাই তাদের জন্য 2 বছর আমাদের একটা টি শার্ট আছে আর কি। তো টি শার্টটা বেশ ভালো, ঠিক আছে, পইরো আর কি তোমরা। যাকগে, হইলো আগাই, হ্যাঁ। ওকে, চলো এবার হচ্ছে তোমাদের আমার কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, কি বলছে। এবার এটা হচ্ছে তোমাদের কনসেপচুয়ালের জন্য একটু দিছি, তোমরা একটু এবার ভালো করে অ্যান্সার দিবা সবাই। ওকে, বলছে সত্য হলে টি লেখো আর মিথ্যা হলে এফ লেখো। খুব ভালো কথা। এবার তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, স্টেটমেন্ট 1, 2, 3। এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কিছু সত্য কিছু মিথ্যা। ঠিক আছে, তোমরা একটু কমা কমা দিয়ে লিখবা কোনটা সত্য কোনটা মিথ্যা, টি এফ টি বা টি টি এফ এরকম ভাবে লিখবা। ঠিক আছে, মানে প্রথমটা হচ্ছে ট্রু হলে ট্রু লিখলা, পরেরটা ফলস, পরেরটা ট্রু। এবার লেখো, তোমরা লেখো, তোমরা তিনটে স্টেটমেন্ট পড়ো, পরে লেখো, দেখি কতটুকু বুঝছো এতক্ষণ। করো। হ্যাঁ, না 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 না, না 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 রে ভাইয়া, না, প্রথম প্রথম কিছু ক্লাস হচ্ছে ফ্রি আছে। হ্যাঁ, ওকে। আরে ভাই বলো না, তোমাদের তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমি কালকে রাত্রেবেলা বসে বসে হচ্ছে এই 10 বছর কোয়েশ্চেন পড়ছি, এখন পয়লাটার উপরে ক্লাস নেওয়া লাগছে, কি যে একটা অবস্থা, ধ্বংস জীবন। মনে হচ্ছে যে আমি নিজে আবার অ্যাডমিশন টেস্ট দিতে যাইতেছি, নিজের অ্যাডমিশন টেস্টে মনে হয় এত পড়ি নাই। যাক হইলো, এবার পড়ছি। ওকে, ঠিক আছে, নাইস। চলো এবার কি হয়েছে, এবার আছে দ্রবণ লঘুকরণ যদি করি, লঘুকরণ করে দ্রবণের মোলারিটি পরিবর্তন হয়। তোমরা আমাকে অ্যান্সার দাও, মোলারিটি কি পরিবর্তন হয়েছে না? আগের পেজে তো পড়ে আসছো এটা, তাহলে প্রথমটা তো ট্রু, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই না? যে দ্রবণ লঘুকরণ করলে বা পানি যোগ করলে মোলারিটি পরিবর্তন হয়, দ্যাট মিনস ট্রু, কোনো সমস্যা নাই। পরেরটা হচ্ছে দ্রবণ লঘুকরণ করে দ্রবণের মোল সংখ্যা পরিবর্তন হয়। মোল সংখ্যা পরিবর্তন হয়, আমাদের মেইন কনসেপ্টই তো ছিল মেইন সংখ্যা কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। সো না, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তার মানে এটা ফলস। ঠিক আছে, কারণ অবশ্যই মোল সংখ্যা কনস্ট্যান্ট। ওকে, ওকে। তারপরটা কি বলছে, দ্রবণে পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কমে। এবার তোমরা আমাকে বলো, দ্রবণে যখন তুমি পানি যোগ করে দিছো আগের বার, তখন ঘনমাত্রা কমছে না বাড়ছে? তোমরা একটু খেয়াল করে দেখো, এই এক্সাম্পলটাই ধরি, এর ঘনমাত্রা 0.2 ছিল, পানি যোগ করছো, ঘনমাত্রা কি কমছে না? খেয়াল করছো, পানি যদি যোগ করো তাহলে কিন্তু ঘনমাত্রা কমে, খেয়াল করছো, পানি যদি যোগ করো তাহলে কিন্তু ঘনমাত্রাটা কমে যায়, ঘনমাত্রা কমে। কিন্তু পানি যদি বের করে আনতা, পানি বের করে আনলে তখন কিন্তু ঘনমাত্রাটা বৃদ্ধি পায়, রাইট? তোমরা কি এটুকু জানি না বলো তো জনগণ? জানি কিন্তু। তো এই ব্যাপারটাই কিন্তু এখানে করা হয়েছে, যে দ্রবণে পানি যদি জনগণ যোগ করে দেই তাহলে কিন্তু কি হবে, তাহলে ঘনমাত্রা কিন্তু কমে যাবে। তো কথা কি সত্য নাকি সত্য না বলেন তো একটু? অবশ্যই সত্য। তাহলে এখানে টিএফটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি এবার কে কে ঠিক অ্যান্সার দিছি। এই তো এদিকে হচ্ছে শিজুকা ঠিক অ্যান্সার দিছো, উশান ঠিক অ্যান্সার দিছো, জেসি ঠিক অ্যান্সার দিছো, আলিফ তো জোস অ্যান্সার দিচ্ছ আজকে। ঠিক আছে, এবার হচ্ছে হলো গিয়া এদিকে তালহা অ্যান্সার দিচ্ছ, বাঁধন, কৃষ্ণা। আর এদিকে হচ্ছে যারা আমাদের মেইন কোর্স অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের মধ্যে কে কে অ্যান্সার দিচ্ছ একটু দেখি। নুমান সবার আগে অ্যান্সার দিছো, তামিম অ্যান্সার দিছো, লামিয়া অ্যান্সার দিছো, লাম অ্যান্সার দিছো, আলবিনা অ্যান্সার দিছো, সাজ্জাদ, তারপরে হচ্ছে লাফিন অ্যান্সার দিছো, আশিয়ান অ্যান্সার দিছো, গুড, চমৎকার, রিফাত অ্যান্সার দিছো, সেরা। ঠিক আছে, তো এই আর কি অবস্থা, সবাই কি বুঝছি এই পর্যন্ত? ক্লিয়ার? কার অসুবিধা আছে জনগণ? নাই। চলো এবার তাহলে পরেরটায় যাই। এবার হচ্ছে মৌলের যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুক্তি নিয়ে আমরা কাজ করবো জনগণ। ঠিক আছে, এবার দেখো এই শতকরা সংযুক্তির ব্যাপারটা খুবই ইজি, এবং এটা হচ্ছে পরীক্ষায় অহরহমেশায় চলে আসে। ঠিক আছে, এটার মধ্যে কি হয়েছে একটু দেখি একটু। ফার্স্ট অফ অল এখানে H2SO4, যেটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে আমি ওটা দিয়ে শুরু করছি আগে। বলেন এবার H2SO4 এর সালফারের শতকরা পরিমাণটা বের করতে বলছে। বলো পার্সেন্ট অফ সালফার কেমনে বের করে, মনে আছে? সবার আগে উপরের সংকেত থেকে সালফারের পরিমাণটা নিতে হয়, আর নিচে
কি নিতে হয়, নিচে নিতে হয় আণবিক ভর, মনে আছে? আণবিক ভর ইন্টু কত, ইন্টু হচ্ছে 100। তাহলে চলো ভ্যালুটা একটু বসায় দিই। সালফারের পারমাণবিক ভর কত, 32, তাহলে বসাও 32 গুণ 1। আণবিক ভর কত ওর বলো তো, 98, তাহলে বসাও এখানে 98 ইন্টু হচ্ছে 100। তাহলে বলেন তো ভাই পার্সেন্টেজটা কত হবে? এটা কিন্তু সবার মুখস্থ, তাই না? 32.65%, এরকম একটা কিছু আসে বোধ হয়, তাই না? বললাম এটা এটা আছে সবারই মুখস্থ, 32.65%। এতবার পরীক্ষা এটা আসছে যেটা সবারই মুখস্থ। ওকে, এখন শোনো, এবার পরের জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই কোশ্চেনটা আসলেই হইতেছে একটু চ্যালেঞ্জিং, এই কারণে কারণ এবার কিন্তু কোশ্চেনের সংকেত দেওয়া নাই, তোমার একটু ধীরে ধীরে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের ফসফরাসের পরিমাণ চাইছে। এই জনগণ তোমরা বলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি মনে আছে? ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, আর ফসফেট যেটা ওর যোজনী কিন্তু হচ্ছে জনগণ 3। খেয়াল করছিরা? তাহলে এবার কি যোজনী ক্রস গুণ করতে হয় না, মানে যোগের সংকেত লিখতে হইলে তার সংকেত কি আসে বলতো? Ca3PO4 হোল 2, এটা হচ্ছে তার সংকেত। ইন কেস কেউ সংকেত না পারলে তার জন্য বলে দিচ্ছি আর কি, এটা ঠিক আছে? যে ক্যালসিয়াম যেহেতু গ্রুপ 2 এর এলিমেন্ট, তার যোজনী 2, ফসফেট একটা যৌগমূলক, তাই তার যোজনী 3। এবার আমাদের যৌগের সংকেত লিখতে হইলে আমাদের কিন্তু ক্রস গুণ করতে হয়, তো ক্রস গুণ করলে সংকেত এরকম কিছু একটা আসে, ঠিক আছে? তো চলো এবার হচ্ছে আমরা কি করব, পার্সেন্ট অফ ফসফরাস বের করব। এবার জনগণ তোমরা একটু আমাকে অ্যান্সার দাও, বলো এখানের মধ্যে অ্যাকচুয়ালি ফসফরাস কি 2টা আছে না? খেয়াল করছো ফসফরাস কয়টা আছে? 2টা আছে। এই ফসফরাস কিন্তু ভাইয়া 2টা আছে, কারণ এখানে বাইরে কিন্তু একটা হোল 2 আছে, খেয়াল করছো? তো এখানে কি ফসফরাস কিন্তু 2টা আছে, এটা নিয়ে কাজ করতে হবে। আর এরপরে কি নিচে পুরো আণবিক ভর 40 গুণ 3 যোগ, এবার ব্র্যাকেটের মধ্যে কি যাবে বলতো, এই যে 31 যোগ 16 গুণ 4, আর পুরাটার সাথে 2 গুণ, কারণ এই যে হোল 2 আছে, ইনটু হচ্ছে 100। বলেন তো জনগণ পারবো কিনা? বুঝছি কি? সবাই তোমাকে বলো বুঝছি কি? দেখছো সবাই কি বুঝছি? হ্যাঁ। ওকে, বললাম না কোশ্চেন গুলো অনেক সহজ, কিন্তু ওই যে একটু মানে তোমরা ওই প্র্যাকটিস করা না থাকলে আসলে পারাটা একটু টাফ হয়ে যায়, আর কিছু না। দেখো 20% আসছে নাকি সবার? ঠিক আছে, আলবিনা পারছো, তারপর হচ্ছে মাহিন পারছো, লাম পারছো, মাহিন পারছো, চমৎকার, ঠিক আছে। ওকে, এর এই সাইডে দেখি ফেসবুকে কে কে ঠিক অ্যান্সার দিয়ে ফেললা। চলো একটু দেখে ফেলি তোমাদের অবস্থা। হ্যাঁ এই তো, এখানেও সেম, আলিফ অ্যান্সার দিচ্ছ, চমৎকার। শিজুকা অ্যান্সার দিচ্ছ, গুড। জন্ম এইদিকে হচ্ছে চৌধুরী মুক্তা আজাদ, সেরা, ঠিক আছে। সেইভাবে কাজগুলো করে ফেলছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ নুমান, নুমান আর লিখতে হবে না, আর লিখতে হবে না বাবা, কোয়েশ্চেন পড়ছি তোমারটা, ও লিখতেই আছে, লিখতেছে। নুমান থামো, থামো। ওকে শোনো, মানে ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেটর যেটা আছে, আমি জানি যে ক্যালকুলেটর ইউজ করা হচ্ছে, এটা ডিপেন্ড করে। মানে ব্যাপারটা হচ্ছে যদি এমসিকিউ এক্সাম হয় তাহলে সাধারণত ক্যালকুলেটর অ্যালাউড থাকে না, কিন্তু যদি সিকিউ এক্সাম হয় তাহলে ক্যালকুলেটর হচ্ছে অ্যালাউড থাকে, ঠিক আছে। এখন এটা বললাম না যে তুমি তোমার পরীক্ষা হলে ক্যালকুলেটর নিয়ে যাবা, নিয়ে যাবা, তারপর পরীক্ষা শুরুর আগে তুমি 10 মিনিট আগে হলে ঢুকবা, তাই না? তারপর তুমি ওই স্যারকে জিজ্ঞেস করে নিবা যে স্যার আমি হচ্ছে কি আসলে ক্যালকুলেটর ব্যবহার করবো কি করবো না। যদি স্যার বলেন যে না ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাহলে ওই ক্যালকুলেটর স্যারকেই দিয়ে দিবা, পরীক্ষার সময় স্যারকে নিয়ে আবার চলে আসবা, অত প্যারার কিছু নাই। আর যদি ইন কেস ক্যালকুলেটর ইউজ করা না যায়, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এমন ভ্যালুই তোমাকে দিবে যেগুলো কারাডি করতে পারবা, তো সমস্যার কিছু নাই। তোমার ক্যালকুলেটর নাই মানে কারোই ক্যালকুলেটর নাই, তো তুমি যেটা মুখে মুখে পারতেছো না অনেকেই পারতেছে না, অত প্যারার কিছু নাই, খালি কাটায় একটু শিক্ষা যেও তাহলে লাভ হবে, ঠিক আছে। যাক এর অ্যান্সার হচ্ছে 20%, সবাই কি বুঝতে পারছি জনগণ? নাইস, সেরা, আগাবো। ওকে ঠিক আছে। ওকে রিফাত আরেকবার বুঝাই দিচ্ছি, খেয়াল করো এখানে কি হয়েছে। এখানে হচ্ছে ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের 3, তাই যখন ক্রস গুণ করছি সংকেত আসছে ক্যালসিয়াম ফসফেট। এখন পুরোটার মধ্যে কিন্তু এই দেখো Ca3PO4 হোল 2 আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে বলো তো এখানে ফসফরাস কয়টা আছে? অ্যাকচুয়ালি ফসফরাস কি 2টা আছে না? তো এই জন্য ফসফরাসের পারমাণবিক ভর ইনটু কি, ইনটু হইতেছে তার যে 2টা সংখ্যা সেটা বসাইছি, আর নিচে হচ্ছে পুরাটার আণবিক ভর ইনটু 100। এবার কি বুঝছো রিফাত? একটু বইলো ভাইয়া, বুঝছো কিনা? হ্যাঁ ও তো প্যারা কিছু নাই রে ভাইয়া, করতে থাকো হয়ে যাবে সব, ঠিক আছে। ওকে, যেগুলো এসএসসি তে অ্যালাউড ছিল সেগুলো, এসএসসি তে যেগুলো অ্যালাউড ছিল সেগুলো ইউজ করা যাবে, অন্য কোন ক্যালকুলেটর নেওয়া যাবে না ভাইয়া, ঠিক আছে। ওকে নাইস, চলো সামনের দিকে আগাবো। এবার এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের একটু ব্রেইন স্টর্মিং এর জন্য দিছি, এটা একটু ব্রেইন স্টর্ম করো, ঠিক আছে। বল এটা কি হইতে পারে। এবার কি বলছে একটু দেখো, এখানে বলছে যে আমার দুইটা মানে একটা ধাতুর 2টা অক্সাইড আছে, খুব ভালো কথা। 2টা অক্সাইডের মধ্যে কি বলছে যে পার্সেন্ট দেওয়া আছে কার? অক্সিজেনের।
খুব ভালো। তার মানে হচ্ছে একটু বুঝো ধাতব অক্সাইড মানে কি, যে আমার এই অক্সাইড গুলার ভিতরে ধাতু আছে আর অক্সাইড আছে। তো প্রথমটাতে অক্সিজেনের পরিমাণ কি আছে, অক্সাইড যথাক্রমে এত পার্সেন্ট অক্সিজেন আছে। খুব ভালো কথা। প্রথম যে অক্সাইড তার রাসায়নিক সংকেত কোশ্চেনে দিয়ে দিছে, এই যে রাসায়নিক সংকেত দেওয়া আছে। দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত কত হবে বের করতে বলছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদেরকে আমি একটু ব্রেইনস্টর্ম করানোর জন্য রাখছি। তো চলো এখানে আমরা একটু 1 মিনিট ভাবি, তারপর আমি ম্যাথটা করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ এতক্ষণ তো নর্মাল গুলো আমরা করছি, আগের পেজে করে ফেলছি, এইবার একটু ব্রেইনস্টর্মটা করি, দেখি কি হয়। হ্যাঁ, তাহলে জনগণ বলো, তোমরা বলো। এখন প্রথমটা সংকেত তো দেওয়া আছে, খুব ভালো কথা। তাহলে এখানে এম কিন্তু বলে দিছে, তো তুমি কিন্তু এখানে দ্বিতীয়টার জন্য নতুন কিছু ধরতে পারবা না, কারণ ধাতু ফিক্সড। ওকে, তো দ্বিতীয় অক্সাইড তুমি কি ধরতে পারো, তুমি ধরতে পারো MOX। কেন আমি এক্স ধরলাম, কারণ আমি ধরে নিচ্ছি, আমি ব্র্যাকেটে লিখে দিই, এটা ধরে নিচ্ছি যে এম আর অক্সিজেন এদের অনুপাত হচ্ছে 1:x, তাই না। এটা ধরলে লাভটা কি, লাভটা হইতেছে যদি ইন কেস কোনো ভগ্নাংশ বা কিছু আসে, তখন তুমি ওই জায়গায় মাল্টিপ্লাই করে নিতে পারবা। ওই যে ভগ্নাংশ আসলে আবার হর দিয়ে গুণ দিতে হয়, মনে আছে না, পড়ছিলা ওই ব্যাপারটার জন্য। সো আমরা একটু ধরে নিলাম যে এ এম আর অক্সিজেনের অনুপাত হচ্ছে এক্স। কিন্তু ভাইয়া সংকেত বের করতে হলে তো আগে তো আমার এম এর আণবিক ভর পারমাণবিক ভরটা জানা লাগবে, তাহলে কি পারবো, পারবো না কিন্তু। সো এবার তোমরা আমাকে বলো, আগে আমরা ফার্স্ট অক্সাইডটা নিয়ে কাজ করি। দেখো ফার্স্ট অক্সাইড নিয়ে তুমি কি কি ডেটা জানো, আগে এটা লিখে ফেলো। ফার্স্ট অক্সাইড তুমি জানো যে ওর সংকেত M3O4, এটা তুমি জানো দেওয়া আছে। তুমি সেকেন্ডটা জানো যে এই প্রথম অক্সাইডটার জন্য পার্সেন্ট অফ অক্সিজেন কত, পার্সেন্ট অফ অক্সিজেন হচ্ছে 27.6। তাহলে তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, যেহেতু এখানে শুধু এম আর ও আছে, অক্সিজেনের পার্সেন্ট এটা হইলে এম এর পার্সেন্ট কত হবে বলো, বলো তোমরা বলো, এম এর পার্সেন্ট কত হবে। এক্স্যাক্টলি, এম এর পার্সেন্ট কি 100 থেকে বিয়োগ করে দিব, তাহলে এবার বিয়োগ করো, 100 মাইনাস 27.6, তাহলে কত আসবে, 72.4%। ঠিক আছে ভাই। এবার জনগণ তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তাহলে এবার যদি আমি এটা পারি, তাহলে এখান থেকে কি এম এর ভরটা বের করতে পারবো না, চিন্তা করে দেখো তো। আমি এখন পার্সেন্ট অফ এম এর ভ্যালু তো জানি, তাই না। তাহলে পার্সেন্ট অফ এম এর ভ্যালু কত, 72.4 ইজ ইকুয়ালস টু কত, এম কতগুলো আছে দেখো, এম আছে 3টা, ঠিক আছে, এম আছে 3টা, ওটা নিয়ে কাজ করতে পারবো। আবার তুমি সেম ওইতে চিন্তা করে দেখো, পার্সেন্ট অক্সিজেন নিয়ে কাজ করলেও কিন্তু সেম ওইতে বের করতে পারবা। যেমন কত, এটা 27.6 নিলাম ইন্টু কত, এবার অক্সিজেন কয়টা আছে বলো, 4টা, 4 গুণ 16 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই কত, আণবিক ভর। আণবিক ভর কেমনে বের করে মনে আছে, 3m প্লাস কত, 4 ইন্টু 16। বলো সলভ করলে এখান থেকে এম এর একটা ভর বের করা যাবে না, এম এর আণবিক ভর পারমাণবিক ভরটা বের করা যাবে কি যাবে না বলো। ক্রস গুণ করলে তুমি সবগুলো ভ্যালু কিন্তু জানো, খেয়াল করছো। খালি এখান থেকে কিসের ভ্যালু বের করবো, এখানে এই বাকিটুকুর ভ্যালু বের করে দিব। সবাই একটু বের করে দেখাতে কত আসে, পারা যাবে না এখান থেকে বের করলে, মোস্ট লাইকলি এটা বের করলে মনে হচ্ছে, মানে ক্রস গুণ করে দাও 27.6 পর বিয়োগ করে দাও, ইজিলি অ্যান্সার চলে আসবে, সহজ জিনিস এটা, ঠিক আছে। জানগে এখানে মনে সলভ করলে 55 পয়েন্ট বা 55.8% কিছু একটা আসে, করে নিও তোমরা বাসায়, ঠিক আছে। যদি কারো ক্যালকুলেশন অসুবিধা হয় তাহলে করে দিই, সমস্যা নেই। এখানে পুরো জিনিসটাকে আমি এই সাইডে ট্রান্সফার করে দিলাম, 3m 4 ইন্টু 16, 4 ইন্টু 16 মানে কত, 4, 16 দুগুণে 32, 64, এটা নিয়ে কাজ করতেছি। এখানে দেখো কত আসবে, এটা 27, মানে এখানে 4, 16, 100, আর নিচে আসবে হচ্ছে 72, মানে 27.6, ঠিক আছে, 27.6 নিলাম। আর এবার হচ্ছে কি এই সাইডে যোগ, ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে। সো এবার 3m ইজ ইকুয়ালস টু বিয়োগ করে দিবা, ঠিক আছে, 4 16 64 ওইভাবে করে দিবা, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কত, 4 16 64 গুণ 100, 27.6, এখানে বিয়োগ করে দিব 64, ঠিক আছে। আর এখানে নিচে 3 আছে, ওই সাইডে গেলে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সো ভাগ করে দাও, অ্যান্সার চলে আসবে। সবার কি অ্যান্সার মিলছে, একটু আমাকে বলো তো, দেখো তো এরকম কিছু কি আসে, একটু বইলো আমাকে। 55.96 আসছে, ঠিক আছে। এটা সলভ করলে এম এর যে ভ্যালু এটা হচ্ছে 55.96 আসছে, ঠিক আছে। আমার জায়গা নাই, সো আমি 3 দিয়ে ভাগ করতে পারি না লাস্টে, তোমাকে কিন্তু 3 দিয়ে ভাগ করে নিও, ঠিক আছে। এটা সলভ করলে 3m এর ভ্যালু আসবে, 3 দিয়ে ভাগ করে এই ভ্যালু চলে আসবে। এবার চলো এটা ভ্যালু বের করে ফেলি, কারণ আমি সবগুলো ভ্যালু এখন জানি, শুধু এক্স এর ভ্যালু বের করবো। তাহলে এবার জনগণ তোমরা আমাকে বলো, পার্সেন্ট অফ এম নিয়ে কাজ করতেছো, বা মানে এখানে কিন্তু আমি অক্সিজেন ধরে বের করছি, বাট এম ধরে বের করলে কিন্তু করা যায়, তো আমি শুরুতে বলে নিছি, ঠিক আছে। যে কোনো একটা বসাবা, মিলবে, সবসময় মিলবে, তার আর কোনো কারণ নাই। পার্সেন্ট অফ এম, বলো এখানে এম কয়টা আছে, এম আছে একটা, সো এম একটা, আর নিচে হচ্ছে আণবিক ভর। তাহলে চলো আণবিক ভর বসায়, কত এটা, এটা হচ্ছে এম একটা, আর তার সাথে অক্সিজেন কয়টা আমি জানি না, সো এটা হচ্ছে কত, এক্স সংখ্যক ইন্টু হচ্ছে 100। এবার তোমরা আমাকে বলো, এখানে
পার্সেন্ট অফ অক্সিজেন আছে 30, তাহলে এখানে পার্সেন্ট অফ এন কত হবে বলো তো একটু দেখি ভাই। 70% না, ওই পার্সেন্টটাকে আমি এখানে ইউজ করবো না। কত পার্সেন্ট হবে জনগণ বলো তো? 70% হবে। চমৎকার, তাহলে ভ্যালু বসায় দাও, কি হয় 70%। এম এর ভরটা মাত্র বের করে আসছি 55.96 ইন্টু 1, এখানে কত 55.96 প্লাস 16 গুণ এক্স ইন্টু হচ্ছে 100। তাহলে এবার 100 এই সাইডে পাঠা দিলে 0.76 হয়ে যায়, 0.7 হয়ে যায় এটা, ঠিক আছে। সো 0.7 ইজ ইকুয়ালস টু 55.96 ডিভাইড বাই 55.96 প্লাস 16x। এবার সবকিছুকে এক সাইডে নিয়ে আসো, এক সাইডে নিয়ে আসলে সুন্দর একটা ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। যে 55.96 প্লাস কত, প্লাস হচ্ছে 16x ইজ ইকুয়াল টু কত 55.96 ডিভাইড বাই হচ্ছে কত 0.7, মানে বিয়োগ করে দাও, একটা অ্যান্সার চলে আসবে। x এর ভ্যালু মোস্ট লাইকলি দেখো তো কত আসে, তো দেখো তো কত আসে, 3/2 আসে কিনা দেখো। মোস্ট লাইকলি তোমরা সলভ করো এটা, ঠিক আছে, মানে হচ্ছে ক্যালকুলেশন তো আমার জায়গা নাই, তোমরা একটু সলভ করো, মানে এইটুকুর পরে খালি ক্রস গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। একটু করো, করে আমাকে বলো কত আসতেছে 55.96 ডিভাইড বাই 16, তাহলে অ্যান্সার মনে হয় 3/2 আসে, ঠিক আছে। আমার 3/2 আসছে, এক্স এর ভ্যালু 3/2 আসছে। এখন 3/2 যে আসছে জনগণ, এটা আসলে কি হলো একটু বলি তোমাদেরকে, বলো সংকেত কি ছিল বলো, এখানে ফাইনাল অ্যান্সার, ফাইনাল রেজাল্ট আমি এখানে লিখতেছি, বলো এম ও এক্স ছিল, এম ও এক্স, তাহলে এখানে এম ও 3/2, তাহলে এবার এখানে কি দুটাকে হর দিয়ে গুণ দিব, তাহলে কি আসবে বলতো M2O3, এটা হচ্ছে আমার সংকেত। বলো পারবো কিনা, ভালো লাগছে না, দেখছো? ওকে, ওটাই তো আমি বললাম যেখানে 3m এর ভ্যালু বের হবে 3 দিয়ে ভাগ করে এটা আসবে, ঠিক আছে। 3m এর ভ্যালু মনে হয় এটা 100 মানে ইয়া আসে 167 পয়েন্ট সামথিং আসে, পরে আমি ভাগ করছি, ঠিক আছে। 167 পয়েন্ট সামথিং আসে, পরে হচ্ছে আমি 3 দিয়ে পরে লাইনে ভাগ করছি, মুখে বলে দিছিলাম কারণ আমার জায়গা ছিল না, হ্যাঁ, এখানে করে তারপর এখানে 3 দিয়ে ভাগ দিছি। যাকে এইরকম সলভ টলভ করো, সলভ যদি করো তাহলে এরকম একটা অ্যান্সার আসবে। সবাইকে ম্যাথটা বুঝছি জনগণ, একটু বইলো আমাকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, লাফিং করছি করছি, লেখার জায়গা ছিল না, আর কিছু না। ওকে, এই জনগণ সবাই তাহলে বলো, সবাই কি ম্যাথটা বুঝছো এবার? ওকে, তাহলে পুরো জিনিসটা আমি সামারি করে দিই, যেহেতু ব্রেনস্টর্মিং এ ম্যাথ ছিল, পুরোটা সামারি করে দিই। এটা কিছুই না, তোমরা আগের পেজে যে এই শতকরার ম্যাথটা করছো ওইটার একটা হায়ার ভার্সন, খেয়াল করছো? ফার্স্ট অফ অল তোমার একটা অক্সাইডের সংকেত পার্সেন্টেজ বলা ছিল, ওই অক্সাইডের পার্সেন্টেজ ব্যবহার করে তুমি আগে এম এর ভরটা বের করছো, যে ওর ভর কত, ঠিক আছে। এরপর কি করছো, এরপর হচ্ছে সেকেন্ড কেসে এই পার্সেন্টেজটা আবার ইউজ করছো, ইউজ করে তুমি কি করছো এক্স এর ভ্যালুটা সলভ করছো, ঠিক আছে। সলভ করে তারপর এখান থেকে হচ্ছে তুমি এক্সটা বসাই দিছো, অ্যান্সার চলে আসছি, কোনো কিন্তু কাহিনী নাই, কোশ্চেনে পার্সেন্ট দেওয়া, পার্সেন্ট ইউজ করে বসাই দিব, ঠিক আছে, বুঝছি না, এটা শর্টকাট নাই, ঠিক আছে। ওকে, সবাইকে এবার বুঝছি জনগণ, একটু বলেন সামারি কি বুঝা গেল এবার? ফার্স্টে পার্সেন্টেজ দেওয়া, পার্সেন্টেজ থেকে এম এর ভ্যালু বের করো, সেকেন্ডটা পার্সেন্টেজ নাও, এক্স এর ভ্যালু বের করো, শেষ। এ এম এর ভ্যালু বসাবা আর পার্সেন্টেজ ইউজ করে এক্স এর ভ্যালু বের করবা, কাহিনী খতম। বুঝছি ভাইয়া? ওকে, নাইস 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 নাইস। তোমরা কি বুঝছি এবার, একটু আমাকে বলেন জনগণ, বুঝছেন কিনা? ওকে, ঠিক আছে, চলেন তাহলে হচ্ছে এবার আমরা সামনের দিকে আগায় যাই। এবার হইতেছে আমরা সামনের দিকে আগালে কি পাই একটু দেখেন। এবার হইতেছে আমাদের এখানে কিছু সংকেত চলে আসছে, শোনো ভাই, এখানে হচ্ছে তোমাদের পর পর কিছু সংকেত এক্সামে আসে, সেগুলো একটু করে ফেলবো আমরা। যেমন কোশ্চেনের মধ্যে এখানে ব্লু ভিট্রিয়ল আসছে, ব্লু ভিট্রিয়ল সংকেত আমি বলে দিই। ব্লু ভিট্রিয়ল সংকেতটা হচ্ছে কপার সালফেট ইনটু হচ্ছে জনগণ 5 অণু পানি, ঠিক আছে, 5 অণু পানি। এখন এরকম টাইপের সংকেত আরো এক্সামে অনেক বেশি আসে, সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো যেমন হচ্ছে গ্লুবার সল্ট, গ্লুবার লবণ যেটা আছে ওইটার সংকেত হচ্ছে জনগণ সোডিয়াম সালফেট ইনটু হচ্ছে 10টা H2, ঠিক আছে। তারপরে কি, এরপরে এখানে ধরো তোমার কাছে গ্রিন ভিট্রিয়লটা আছে, গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়লটা কি জনগণ বলেন তো? গ্রিন ভিট্রিয়লটা হচ্ছে আলটিমেটলি ফেরাস সালফেট ইনটু হচ্ছে 7H2। এরপর আমার কাছে কি আছে, হোয়াইট ভিট্রিয়ল আছে, হোয়াইট ভিট্রিয়ল মানে সাদা ভিট্রিয়ল। সাদা ভিট্রিয়লটার সংকেত কি, সাদা যে ভিট্রিয়লটা আছে ওইটার সংকেতটা কিন্তু হচ্ছে আমাদের কি জিঙ্ক সালফেট ইনটু 7H2, ঠিক আছে ভাই। সো এরকম টাইপের কিছু লবণ আছে, এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। যেমন তুমি জিপসাম আছে একটা, এই জিপসামটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম সালফেট ইনটু 2 অণু পানি, একবার মনে হয় হলিক্রস এটা আসছে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট জিপসাম কোথায় জানাতে আসছে, যাক হইলো। এখন এখানে কি চাইছে দেখো, ব্লু ভিট্রিয়লের মধ্যে পানির শতকরা সংযুতি, তাহলে তোমরা আমাকে বলো কপার সালফেট ইনটু 5টা H2 আছে, তাহলে এখন দেখো কপার সালফেট আর 5টা H2 নিয়ে কাজ করতে হবে, তাহলে পার্সেন্ট অফ পানির ভ্যালু কত হবে জনগণ বলো দেখি। উপরে কি হবে, পানির যে ভরটা আছে সেই ভরটা
নিচে কি হবে বলতো, টোটাল আণবিক ভর তাহলে কত ওর, ওর হচ্ছে 63.5 যোগ 32 যোগ কত 16 গুণ 4, আর তার সাথে জনগণ কি আছে বলতো 18 যেটা আছে তার আণবিক ভর ইন্টু 5 ইন্টু হচ্ছে 100। সলভ করে ফেলো, দেখো কত আসে অ্যান্সার পার্সেন্টেজে, করো কত আসে বলো, তাড়াতাড়ি বলো কত আসে। হ্যাঁ এই আর কি অবস্থা, ঠিক আছে। 5 গুণ 18 ডিভাইড বাই কত 63.5 যোগ 32 16 গুণ 4 যোগ 18 গুণ 5, সলভ করলে কত হয় বলতো, সলভ করলে এখানে হবে 36 পয়েন্ট সামথিং, তাই না? করে দেখো তো কত পার্সেন্ট আসে, করে দেখো তো কত আসে, ঠিক আছে। কোন নাম নাই তো ওটা। ওকে ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ মেটালটা আয়রন, বাট উল্লেখ করার দরকার নাই, মেটালটা আয়রন তুমি উল্লেখ করতেও পারো না করতে পারো, ইচ্ছা তোমার, ঠিক আছে। 36 পয়েন্ট আসে বোধ হয়, 36% আসে বোধ হয়, ঠিক আছে, 36% আসে। সো একটু মনে রাখতে পারো আর কি, ওকে। 36.07% আসে বোধ হয়, ঠিক আছে। নাইস। এবার জনগণ তোমার কাছে আমার পরের কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে এবার তোমাদের কাছে পরের কোশ্চেন, এটা তোমরা সলভ করো, ঠিক আছে। গ্লোবাল লবণের সংকেত আমি বলে দিচ্ছি, তোমরা শুধু আমাকে এটার ইয়াটা বের করে দাও, পার্সেন্ট অফ পানির অ্যামাউন্টটা বের করে দাও, বলো কত হবে। পার্সেন্ট অফ ওয়াটার কত আসবে বলো, 10 গুণ 18, এরপর কি হবে জনগণ বলতো, সোডিয়াম সালফেট, তো এখানে কি 23 গুণ 2 যোগ 32 যোগ 16 গুণ 4, আর এখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে 10 গুণ 18 ইন্টু হচ্ছে 100। তো এবার সুন্দর করে সলভ করে ফেলে জনগণ, দেখো তো কত আসে, তোমরা অ্যান্সারটা বের করে বলো কত আসবে এটা। হ্যাঁ এটা তো সমস্যা কিছু নেই, মানে বললাম না, এগুলা মানে এই লবণ টাইপের যেগুলো থাকবে সবসময় মনে রাখবে, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ হয় কি, এইগুলো হচ্ছে এনডিসির স্যারদের বা হলিক্রসের স্যারদের খুবই খুবই পছন্দের জিনিসপাতি। তো এই জন্য আমার কাছে মনে হয় এগুলো পরে একটু ভালো করে দরকার, ঠিক আছে। 55.9%, ঠিক আছে, 55.9% এই আর কি। ক্লিয়ার জনগণ, বুঝছো কিনা? নাইস, ঠিক আছে, ওকে। ঠিক আছে, এই জনগণ তোমরা তো আমাকে বলো, এতক্ষণ তোমরা যা পড়াইছি সব কি বুঝতেছো, বা আমি হচ্ছে যেমন বুঝাইতেছি সেটা কি তোমাদের বোঝা যাচ্ছে আসলে? ঠিক আছে, যে স্টেপ বাই স্টেপ আগে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করতেছি, পরে আমরা একটু ডিপার লেভেলে যাচ্ছি, প্রত্যেকটা একটু ব্রেনস্টর্ম করে ওরা আগাইতেছি, এটা কি আসলে তোমাদের জন্য ভালো হইতেছে, নাকি তোমরা সব বুঝতেছো আসলে? মানে তোমরা তো সামনে নাই, অনুবাদ তো সামনে থাকলে তাও চেহারা দেখে বোঝা যায় যে এই বাবা তুমি বুঝছো কিনা, এই করছো কিনা। এখন তুমি সামনে নাই তো, তাহলে এই জন্য বুঝতেছি না আমি, তোমরা কি বুঝতেছো আসলে? ওকে নাইস নাইস নাইস, চমৎকার, ঠিক আছে, চমৎকার চমৎকার, ঠিক আছে, ওকে। হ্যাঁ। এনডিসির এক্সপিরিয়েন্স বলবো, আচ্ছা ঠিক আছে এনডিসি এক্সপিরিয়েন্স বলবো, সমস্যা নাই, ঠিক আছে। তো এনডিসির এক্সপিরিয়েন্স বলতে গেলে কিছু এক্সপিরিয়েন্স শুনবে বলো, ঠিক আছে, এখন অনেকক্ষণ পড়াশোনা করছি তো 5 মিনিট এনডিসির এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়, ঠিক আছে, ব্রেক দিব না, বাট এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়, ঠিক আছে, 5 মিনিটে, ওকে। তো বলো তোমরা কিসের এক্সপিরিয়েন্স শুনতে চাও, ল্যাবের এক্সপিরিয়েন্স, কিসের এক্সপিরিয়েন্স বলা যায় বলো তো। কি বলা যায়, হ্যাঁ আমি তোমাদেরকে আমার ফিজিক্স ল্যাবের এক্সপিরিয়েন্সের কথা বলতে পারি, ঠিক আছে। তো ওটা বলি তোমাদেরকে, ভালো লাগবে তোমাদের ইনশাআল্লাহ। তো আমাদের নর্ডেম কলেজের রুল হচ্ছে যে আমাদের হইতেছে মানে ল্যাব আর কুইজ ডিসিপ্লিন নিয়ে আমাদের সিরিয়াসনেস অনেক বেশি, ঠিক আছে। এবং 3টা কলেজে মোটামুটি সেম, যে পড়াশোনা তুমি কি ডাব্বা মারতেছো ওটা তোমার নিজের পার্সোনাল ব্যাপার সেবা, তোমার ইচ্ছা, যা ইচ্ছা করো না করো, ঠিক আছে, বাট কলেজের ডিসিপ্লিন মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে হচ্ছে কলেজে রেগুলার আসতে হবে, কলেজের হচ্ছে মেনটেন করতে হবে। এবং আমরা তো হচ্ছে কখনো আগে মানে স্কুল লাইফ পর্যন্ত প্র্যাকটিক্যাল করে আসলে অত বেশি অভ্যস্ত না, মোটামুটি করছি কোনো মতে পাশ করার জন্য, একটু লিখছি পরীক্ষার আগের দিন গিয়া বা পরীক্ষার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে গিয়ে রুমে প্র্যাকটিক্যাল লিখেছে আগে সাইন নিয়ে চলে আসছি, তো আমরা ওটা করে অভ্যস্ত। তো এখন দেখি যে এনবিসির একদম প্রথম মানে হচ্ছে প্রথম উইকে ক্লাস শুরু হয়েছে, বা তারপরে উইকেই মনে হয় ল্যাব শুরু হয়ে গেছে। তো আমাদের ল্যাপটপ যখন শুরু হয়েছে আমরা সবাই খুশি যে নাইস, এখন হাতে কলমে প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে, খুব ভালো লাগতেছে সবার। সো গেছি। তো এনডিসির রুলটা হচ্ছে এরকম যে তোমাকে হচ্ছে মানে যখন তুমি প্র্যাকটিক্যাল করতে যাবা তার আগে তোমাকে একটা আইডি কার্ড দেওয়া হয়, ওটা দিয়ে তোমাকে ইনস্ট্রুমেন্ট নিতে হয়, আর তারপরে হইতেছে আবার হচ্ছে অন্য কাজ করতে হয়, ঠিক আছে। এবং যাওয়ার আগে তোমাকে একটা ল্যাব শিট লিখে নিয়ে যাইতে হয়। তো আমরা সবাই সুন্দর করে ল্যাব শিটটি নিয়ে টিয়ে গেছি, ঠিক আছে, সবকিছু নিয়ে চমৎকার ভাবে গেলাম। এখন যখন হইতেছে গেছি ল্যাব শিট নিয়ে, স্যার সুন্দর করে হচ্ছে করছি, করলাম, সবকিছু করলাম, প্র্যাকটিক্যাল করলাম, স্যার মিটার স্কেল ধরাই দিল, মিটার স্কেলটা হাতে নিয়ে খুব লাফালাফি এই সেই করে সুন্দর করে মিলা টিলা এক একজন সেই খুশি, ঠিক আছে। তো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সুন্দর করে হচ্ছে আমরা গেলাম, ঠিক আছে, যে আমার যেহেতু 3 জন একটা গ্রুপ থাকে, আমি গিয়ে বললাম যে স্যার হচ্ছে করা শেষ, দেখা যাক কি হয়, ঠিক আছে। স্যার খুব সুন্দর করে দেখলো, বললো যে ভালো, খুব সুন্দর হয়েছে। এরপর সুন্দর করে প্র্যাকটিক্যালটা ছিঁড়া ফালাই দিল, ঠিক আছে, যে ল্যাব শিটটা ছিল এটা ছিঁড়া ফালাই দিছে,
ঠিক আছে, বলে যে হয় না আরেকদিন করা লাগবে, এটা বললে হাসি মুখে সেটা ফালাই দিছে, ঠিক আছে। এবং মোটামুটি এই ক্লাসের অনেকেরই হচ্ছে সেম কাহিনী, কারণ আমরা তো আসলে ল্যাব করাতে বেশি অভ্যস্ত না। স্যার খুব এপ্রিসিয়েট করলো করতে, পরে দেখলাম ছিঁড়া ফালাই দিছে, ঠিক আছে। সো এটা ছিল আমার অ্যান্ডিসি ফিজিক্সের প্রথম কাহিনী। এবং তখন প্রথমবার আমরা বুঝছি যে হয়তো যতটুকু প্র্যাকটিক্যালটাকে হচ্ছে আমরা হাইপে তুলে রাখছি, হয়তো জিনিসটা করতে গেলে আমি অতটাও হয়তো মজা পাবো না, আই গেস, জানি না। কিন্তু হয়তো জিনিসটা করতে গেলে আরেকটু হইতেছে জিনিসটা, মানে দেখতে হবে আর কি। তারপরে তো হচ্ছে 2 বছর কত কাহিনী হইলো, কখনো ল্যাব কেয়ার নিতে ভুলে গেছি তাই রিপিট বাদ দিয়ে দিছে, কখনো ল্যাব মিলে নাই তাই রিপিট বাদ দিয়ে দিছে। আর কত যে কাহিনী হয়, কত কিছু যে করতে, মানে না মিললে নাই, রিপিট মানে রিপিট, তোমার যতক্ষণ না মিলবে তোমার ততক্ষণ পর্যন্ত করতেই থাকতে হবে। তোমার হচ্ছে কেউ মানে আজকে মিলে নাই স্যার একটু দিয়া দেন, এরকম পাস করার কোনো সুযোগ নাই এনডিসিতে, ঠিক আছে। এটা একটা গ্যাঞ্জাম। তারপর আবার ফাইনাল এক্সাম যেটা হয় সেটার মধ্যে ডেইলি কুইজ দিতে হয়, কি যে একটা অবস্থা যায় তো, ঠিক আছে। বাট ওই 2 বছরে হচ্ছে আল্লাহর রহমতে অনেক বেশি পরিমাণ হচ্ছে স্ট্রাগল করে 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 এমন একটা পর্যায়ে হয়তো চলে যাওয়া হয়েছিল, যেটা এখন বুঝে গিয়ে যে অ্যাকচুয়ালি ওই সময় এত বেশি হচ্ছে মানে এইগুলোর মধ্যে ছিলাম যে ওটা আর বাইরে কোনো কিছু করার কোনো টাইম টাইম ছিল না। সো এটা হয়তো বাইরের আরো অনেক কিছুতে আমাকে এমন ভাবে মোল্ড করে দিছে, যেটার ইফেক্ট আমি বুয়েটে গিয়ে হচ্ছে অনেক ভালো পাইছি। বুয়েটের মানুষজন দেখা যায় অনেক কিছু না অনেক তারা খাইতেছে, আমার দেখা যায় ভাই এগুলো তো জানি, এগুলো তো করছি, এগুলো তো হয়েছে আর কি, ঠিক আছে। তো দেখা যেত হইতে 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 পরে হচ্ছে পার করে চলে আসছি। সো ওই টাইমটা অনেক প্যারা যায়, বাট আসলে মানে এখন মনে পড়লে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, অনেক জোস আরো কিছু হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই আর কি। ওকে। হ্যাঁ ডিবেট এক্সপিরিয়েন্স ছিল, আমি ডিবেট করতাম, তুমি কেমনে জানলা? হ্যাঁ আমি ডিবেট করতাম, ঠিক আছে, ডিবেট করতাম, কিন্তু হচ্ছে এটা কাহিনী মেইন করতে গেলে আবার একদিন বলবো না, ঠিক আছে। মেইন করতে গেলে একদিন বলবো না, সব কাহিনী একদিনে বলে দিলে আর বড় কিছু খাবে না তো, তাই না? তখন নেক্সট জেনারেশন দাঁড়িয়ে থাকতে হবে যে এই তোমাদের কি অবস্থা, তখন তো বোরিং হয়ে যাবে ক্লাস। সো ধীরে ধীরে দিতে হবে, ইনস্টলমেন্টে ইনস্টলমেন্টে কাহিনী শোনাবো, তখন মজা হবে, এখন না। ওকে। যাকে জনগণ মাথা ঠান্ডা হয়েছে একটু বলো, মাথা ঠান্ডা হয়েছে, আমরা কি আবার পড়াশোনা ব্যাক করবো? কারণ হচ্ছে আমাদের হচ্ছে আবার ওই যে মানে অলরেডি হচ্ছে 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ। সো হচ্ছে বলেন, আপনি কি সবকিছু বুঝতেছেন, মাথা ঠান্ডা হয়েছে? ওকে, নাইস নাইস নাইস, ঠিক আছে। হ্যাঁ আরে না, মেনশন করতে পারলে খুব ভালো ভাই, কারণ যত বেশি মেনশন তারপরে দেখবে যে ব্যাগ পায়ে গেছে, ব্যাগ পায়ে ফ্রিতে একটা ব্যাগ পায়ে গেলে ভাই জীবন আর কি লাগে বলো। এত ভাই আমার ব্যাগটা দেয় নেই ভাই, তোমরা আমার রাতুল ভাইকে বইলো বুঝছো, একদিন আমার ব্যাগ দিবে সব করি, ঠিক আছে হইলো। ঠিক আছে, চলো এবার সামনে আগে। এবার তাহলে হচ্ছে জনগণ আমরা হচ্ছে পরের টপিকে চলে যাব। খেয়াল করেন, এই পর্যন্ত হয়ে গেছে আমাদের, তাহলে এবার পরেরটা আমাদের কি হয়েছে একটু দেখি, ওকে। ওকে নাইস, চলেন এবার এই পার্টটুকুর মধ্যে যখন কাজ করতেছি, এবার হচ্ছে শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা জনগণ, এটা আমরা একটু পড়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এবার একটু বলে ফেলেন দেখি আপনারা, যে এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমরা একটু আগে বলে নিই যে স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করার সিস্টেমটা একটু শর্টকাটে বলি। এক, ফার্স্ট অফ অল যে পার্সেন্টেজ গুলা দেওয়া থাকবে তাদেরকে পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করব, এরপর ভাগফল গুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম ভাগফল হবে সেটা দিয়ে আবার সবগুলোকে ভাগ করব, পূর্ণ সংখ্যাটা নিব, এরপর পূর্ণ সংখ্যাটার পাশে কাজ করব। এরপর বলতে যদি স্থূল সংকেতের ভর কাজ করি তাহলে এন দিয়ে গুণ করলে এটা হচ্ছে আণবিক সংকেত পাওয়া যায়, এই যে স্থূল সংকেতে এন গুণ করলে আণবিক সংকেত পাওয়া যায়, ঠিক আছে। এবার চলো আমরা একটা ম্যাথ করি, তাহলে আসলে মাথায় ক্লিয়ার হয়ে যাবে। চলো এখানের মধ্যে দেওয়া আছে, আগে একটু নর্মাল কোশ্চেন অ্যান্সার দাও, নিচের কোন দুটি যৌগের স্থূল সংকেত একই? তাহলে এবার জনগণ তোমরা আমাকে একটু বলো, এই যে প্রথম যে যৌগটা আছে C6H6, ওর কি 6 দিয়ে ভাগ যায়, তাহলে এটা স্থূল সংকেত CH। এখানে কি ওর স্থূল সংকেত কত বলতো, CH, তাহলে এটার সেম হইছে, ওকে। এরা কিন্তু দুইটাই সেম, নাইস। তারপর কি হইলো, এখানে দেখো এটাকে যদি স্থূল সংকেত বের করো তাহলে কত হবে, কার্বন এটা হচ্ছে CH2, 3 দিয়ে ভাগ করছি, এটা কি 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হয় C2H5। সো এটা সেম না, ঠিক আছে, সেম না। C6H12O6 এটাও কি সেম করা পসিবল না, কারণ বুঝাই যাচ্ছে ভাগ যায় না, ঠিক আছে। লাস্টেটা বলো, এখানে NO2 আছে, এখানে যদি আবার এখানে NO2 1 দিয়ে ভাগ করে সেমই থাকে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কি হয় বলতো, NO2, তাহলে এটাও কিন্তু জনগণ কি বলতো, সেম। তাহলে বলতো ভাই, তাহলে সেম সেম কোনটা কোনটা আসলো, 1 আর 4, সবাইকে বুঝছি? এক্স্যাক্টলি, চমৎকার, ঠিক আছে। 1 নং আর 4 নং এই দুটো স্থূল সংকেত কিন্তু সেম, সবাইকে বুঝছি জনগণ? একটু বললেন আমাকে, সবাইকে বুঝছি, একটু অ্যান্সার দিয়েন। ওকে, নাইস 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 নাইস, ঠিক আছে। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে। ওকে ঠিক আছে, চলো এবার স্থূল সংকেত নিয়ে কাজ করে ফেলছি আমরা, এবার হচ্ছে আমরা
কাজ করব না, যখন কোশ্চেনে পার্সেন্টেজ দেওয়া আছে এখান থেকে আণবিক সংকেত বের করতে বলছে, তখন তুমি কাজ করবে হচ্ছে কি নিয়ে, কাজ করবে হইতেছে আমাদের এই পার্সেন্টেজ যে রুলগুলো পড়ছো সেগুলো নিয়ে। যেমন দেখো পার্সেন্ট অফ হাইড্রোজেন দেওয়া আছে, তুমি কি করবা, পার্সেন্ট অফ হাইড্রোজেন যেটা দেওয়া আছে, হাইড্রোজেন ইকুয়াল টু এখানে কি 2.44 কে তার পারমাণবিক সংখ্যা যেটা আছে ওটা ভাগ দিলা, বা এখানে কি দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, এখানেও কি করলা, পারমাণবিক মানে এটা যেটা দেওয়া আছে 58.54 এটাকে তার পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ দিলা। আবার কি সালফার দেওয়া আছে, এটাকে কি করলা, এটাকে হচ্ছে 39.02 এটাকেও তার পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করলা। তাহলে বলতো কত কত আসে, 2.44 এটাকে 16 দিয়ে ভাগ করলে কত আসে একটু দেখি, 58.54 কে 16 দিয়ে ভাগ করলে কত আসে, ভাগ করলে আসে হচ্ছে 3.65, এরপরটা ভাগ করলে কত আসে 39.02 কে আমি 32 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 1.21, তাই না, 1.21 আসছে। নাইস, খুব ভালো আসছে। এবার তাহলে সবগুলোকে কোনটা দিয়ে ভাগ করবো বলতো একটু দেখি ভাই। ওকে ঠিক আছে, এবার বলো কত দিয়ে ভাগ করবো। হ্যাঁ, তবে ভাগ করে দিই চলো। এবার তাহলে হচ্ছে এবার কি প্রত্যেকটা কি 2.11 দিয়ে ভাগ করবো, তাই না। ওকে চলো, এবার হচ্ছে 1.21 দিয়ে ভাগ করব। ওকে চলো, এবার তাহলে ভাগটা করে দিই। ওকে, ভাগ করলে কত আসে একটু তোমরা বইলো আমাকে, হ্যাঁ, কারণ আমার এবার এগুলো ভুল টুল যাইতে পারে। ঠিক আছে, এটা 1.22 আসছে, সরি একটু ভুল লিখছি। হ্যাঁ এবার ঠিক আছে। এবার হচ্ছে সবগুলাকে ক্ষুদ্রতম ভাগফল 1.22 দিয়ে ভাগ করব, 1.22 দিয়ে ভাগ করব, 1.22 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত আসে, এটা হচ্ছে 1 আসবে, এটা হচ্ছে 2 আসবে, এটা কত আসবে, এটা হচ্ছে 3.66 ডিভাইড বাই 1.22, তাহলে এটা আসবে হচ্ছে 3। ঠিক আছে, সো এটা 3 আসছে, সো এটা হবে আর কি আমার স্থূল সংকেতটা। তাহলে স্থূল সংকেত কি আসলো, তাহলে জনগণ স্থূল সংকেতটা আসলো হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2টা, তারপর হচ্ছে এস হচ্ছে 1টা, ও হচ্ছে 3টা, H2SO3। ঠিক আছে, এরকম কিছু একটা আসছে, H2SO3, তাই না ভাই। হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে এবার কি করব, আণবিক সংকেত কেমনে জানে বের করে জনগণ বলেন তো, আণবিক সংকেত কেমনে বের করে, আণবিক বের করা হচ্ছে H2SO3 কে কয় গুণ করতে হয় জানো, N দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার বলো আণবিক ভর কোশ্চেনে দেওয়া আছে, সো আমার জন্য কাজটা খুবই সহজ। তো এখানে কি নিব, হাইড্রোজেনের জন্য 1 গুণ 2 32 যোগ কত 16 গুণ 3 N ইজ ইকুয়ালস টু তার আণবিক ভর কোশ্চেনে দেওয়া আছে 82। সুন্দর করে ভ্যালুটা বসায় দাও, এবার দেখো কত আসে, 2 যোগ 32 যোগ কত 16 গুণ 3, তাহলে কত আসে 82। ও নাইস, 82 N ইজ ইকুয়ালস টু হচ্ছে 82। সো জনগণ এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে কত আসবে সংকেত, এখানে যে সংকেতটা আসছে সেই সংকেতটা হচ্ছে তাহলে H2SO3 হবে। সবাই কি বুঝছি নাকি জনগণ একটু বলেন তো, সবাই কি বুঝছি একটু বললেন। হ্যাঁ এটাই অ্যান্সার হ্যাঁ এটাই অ্যান্সার, সবাই বুঝছি। নাইস, চমৎকার। চলো তাহলে পরেরটা নিয়ে কাজ করবো আমরা, এটা করে ফেলছি আমরা। তো এবার দেখো পরেরটার মধ্যে কি আছে, এইটা একটু তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ঠিক আছে, এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ একটু দেখো যে ভাই এখানে কিন্তু কার্বন ও হাইড্রোজেন ক্লোরিন এই তিনটা যোগ করলে কিন্তু মোট পরিমাণ 100 হয় না। খেয়াল করছো, মোট পরিমাণ কিন্তু এখানে 100 হয় না। ঠিক আছে, ওকে, তাহলে যদি এবার 100 যদি না হয় তাহলে এবার কি হবে বলতো, তাহলে এবার দেখো সংকেত সবগুলোতে খেয়াল করে দেখো, এখানে সংকেত সবগুলোতেই কিন্তু অক্সিজেন আছে, কিন্তু তোমার কোশ্চেনের মধ্যে অক্সিজেন কি দেওয়া আছে, নাই কিন্তু, সবগুলো অপশনে অক্সিজেন আছে কিন্তু কোশ্চেন অক্সিজেন ছিল না। তার মানে পার্সেন্ট অফ অক্সিজেনকে তোমার মিসিং আছে, এটা তোমার বের করতে হবে। কেমনে বের করবে বলতো, পার্সেন্ট অফ অক্সিজেন কেমনে বের করে বলতো, তুমি যদি হচ্ছে 100 থেকে এই সবগুলা পার্সেন্টের যোগফলটা বিয়োগ করে দাও তাহলে তো হয়ে যায়, তাই না। 18.5 যোগ 1.55 যোগ কত 55.04, সেটা বসায় দাও, অ্যান্সার চলে আসবে। সবাই কি বুঝতে পারতেছে ভাইয়া। সালফিউরাস অ্যাসিড, আচ্ছা নাম জিজ্ঞেস করছো যখন বলে দেই, এর নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে ভাই, ওকে। যাকে এবার এখানে যেটা বলতেছিলাম, যেখানে বিয়োগ করে দাও কত পার্সেন্ট আসে একটু দেখো তো, 18.5 যোগ 1.55 যোগ 55.04। ওকে, তাহলে কত আসে বলো তো, এটা 24.91। এবার তোমরা স্থূল সংকেতটা বের করে ফেলো ভাই। ঠিক আছে, বলো এখানে স্থূল সংকেত কত হবে তোমরা বের করে এবার, কারণ বাকি সবগুলো তোমাদের ইজি কাজ, তাই না। কারণ কার্বন আছে, কার্বনকে ভাগ করে দাও কত হবে, 18.5 কে 12 দিয়ে ভাগ করো, হাইড্রোজেন তো হাইড্রোজেনই, এই কি 1.55 কে 1 দিয়ে ভাগ করো, ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে ভাই 55.04 ডিভাইড বাই কত, এই যে 35.5, তারপরটা কত, তারপর হচ্ছে পার্সেন্ট অফ অক্সিজেন, এটা কত, এটা হইতেছে ভাই
24.91 ডিভাইড বাই কত 32 ভাগ করে দাও, তাহলে তো কাজ শেষ, তাই না? ওকে, দেখো সবগুলো আসছে কিনা। 24.91 ভাগ কত 32, তাহলে আসবে কত 0.78। তারপরটা কত 55.04 ভাগ 35.5, এটা আসবে কত 1.55। তারপরটা কত, এটা 1.55ই আছে। আর এটা কত 18.5 ডিভাইডেড বাই হচ্ছে 12, কত আসে এটা? এটা আসে 1.54। ঠিক আছে, একই একই। তাহলে কত 0.78 দিয়ে সবগুলোকে ভাগ করব, 0.78 দিয়ে ভাগ করো, 0.78 দিয়ে ভাগ করো, 0.78 দিয়ে ভাগ করো, 0.78 দিয়ে ভাগ করো, বলো অ্যান্সার কত হবে তাহলে? এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2, এটাও 2, এটাও 2, এটা 1। ঠিক আছে, তাহলে আসবে কত, সবগুলো 1 চলে আসছে, তাই না? এই আর কি অবস্থা, বলো কোনটা আছে হবে তাইলে? ও, অক্সিজেন তো 16 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভুল করছি না, আমি ভুল করছি। ঠিক আছে দাঁড়াও, অক্সিজেন 16 দিয়ে ভাগ করতে হবে, আমি ভুল করছি। অক্সিজেন 16 দিয়ে ভাগ করতে হবে কারণ পারমাণবিক ভর তো, হ্যাঁ ঠিক আছে। 24.91 ভাগ কত 16, অ্যান্সার আসবে হচ্ছে 1.5। এবার ঠিক আছে, এই জন্য তো বলি কি রে ভাই কি করতেছি, 1.55, কারণ এই নাম্বারটা অ্যান্সার হবে, এটা আমি জানি। ঠিক আছে, 1.5, কারণ কার কাছে প্র্যাকটিস করছিলাম তো তখন হচ্ছে সবগুলো দেখে আসছিলাম। 1, তাহলে কত হবে এটা? এটা হচ্ছে CHClO, এটা হবে। এবার ঠিক আছে, ঠিক আছে সবাই? ওকে, পারমাণবিক ভর তো 16, হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, সবাই কি বুঝছি জনগণ, একটু বলেন ক্লিয়ার? হ্যাঁ, নাইস, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো ভাই, এই পর্যন্ত আমরা কাজটা করে ফেলছি। তাহলে হইতেছে এবার আমরা পরেরটা চলে যাই, এবং পরেরটার মধ্যে আহামরি কোনো গ্যাঞ্জাম আর নাই, কারণ এখানে কিছু সংকেত দিয়ে দিছি। শোনো, এটা হচ্ছে কি তোমাদের একটু শর্টকাটে করার জন্য, যে এখানে ধরো যে বিক্রিয়াগুলো এক্সামে সবচেয়ে বেশি আসে সেগুলো অলরেডি মার্ক করে দেওয়া আছে। যেমন ক্যালসিয়াম কার্বনেট HCl বিক্রিয়া পরীক্ষায় প্রচুর আসে, N2 আর H2 বিক্রিয়া পরীক্ষায় প্রচুর আসে। এখন তোমরা তো নর্মাল ঐকিক নিয়ম করে পারো, এটা আমি জানি, ঠিক আছে। এখন তোমাদেরকে একটু শর্টকাটে করা শিখাবো, আর কিছু না, ঠিক আছে। তো এখন রুলটা খুব সিম্পল, একটু বুঝো। যে রুলটা হইতেছে এরকম, যে ধরো ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার হচ্ছে N অফ ক্যালসিয়াম কার্বনেট, HCl এর মোল নাম্বার হচ্ছে N অফ HCl, ক্যালসিয়াম কার্বনেটের মোল নাম্বার হচ্ছে N অফ CaCl2। তাহলে প্রত্যেকটা মোল নাম্বারকে তুমি যদি হচ্ছে কি করো, তার যদি হইতেছে সহগ দিয়ে ভাগ করে দাও, তার সহগ দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে যে অনুপাত গুলো আসবে এই অনুপাত গুলাকে বলা হয় পরস্পর সমান। কথাকে আমি বুঝতে পারছি কিনা দেখো তো ভাই, যে প্রত্যেকটা পদার্থের মোল নাম্বারকে তার সহগ দিয়ে ভাগ করলে যে অনুপাত গুলো আসবে তার নাম কি, সহগ অনুপাত সূত্র। ঠিক আছে ভাই? আচ্ছা, তোমাদের আবার একটু বলি, ধর এখানে N2, তাহলে N2 এর মোল নাম্বার নিবা N অফ N2, হাইড্রোজেনের মোল অফ নিবা N অফ হাইড্রোজেন, অ্যামোনিয়ার মোল নাম্বার নিবা N অফ অ্যামোনিয়া। তাহলে তুমি এই N2 কে তার সহগ দিয়ে ভাগ, H2 কে তার সহগ দিয়ে ভাগ, অ্যামোনিয়াকেও তার সহগ দিয়ে ভাগ। ঠিক আছে, যদি প্রত্যেকটাকে তার সহগ দিয়ে ভাগ করে দাও তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি হচ্ছে এখানটা যখন তুমি কাজ করবা তখন এই অনুপাত গুলা হয়ে যাবে পরস্পর সমান। এরপর তুমি মোল নাম্বারের জায়গায় যে একটু আগে পড়ে আসছো মনে আছে, N ইকুয়ালস টু W বাই M, N ইকুয়ালস টু SV, N ইকুয়ালস টু কি বলতো ভাই B বাই 22.4, বা N ইকুয়ালস টু N বাই Na, এগুলা যেগুলো শুরুতে মোলে পড়ে আসছিলাম ওইগুলা এই N গুলার জায়গায় বসাই দিলে এক লাইনে ম্যাথ শেষ। ঠিক আছে ভাই? সো এই জায়গাটায় করলে একটু তোমাদের ম্যাথ করতে তাড়াতাড়ি হবে, ঐকিক নিয়মে করলে ম্যাথ হবে, এটা আমি জানি। ঠিক আছে, ওইটার নাম কি? ও না না না, ওইটা হচ্ছে ভাইয়া, ও আচ্ছা ওটার নাম আমি বলে দিই, শোনো। এটা যেটা আছে না, এটা হচ্ছে HClO, ঠিক আছে, HCO। আচ্ছা, এটা 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 তো স্থূল সংকেত, এটা তো আণবিক সংকেত না। স্থূল সংকেতের জন্য তো হচ্ছে তুমি নামকরণ কেমনে করবা, কত সংখ্যা রাখবে জেনে পরে বলতে হবে না। যাকে হইলো, তাহলে পরেরটা কি হয়েছে, পরেরটার মধ্যে যখন কাজ করতেছো তখন আলটিমেটলি হইতেছে আমাদের এই জায়গাটা চলে আসছে। সবাই কি বুঝতে পারছি? নাইস, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এবার তোমাদের খেয়াল করো, এই রেশিওটা হচ্ছে আমার স্টয়কিওমেট্রি রুল অনুযায়ী কাজ করে। মানে হচ্ছে তোমাকে একটা বিক্রিয়া যদি করতে হয় তাহলে তাদেরকে যে সংখ্যার অনুপাত মেনটেন করতে হয় না, ওই সংখ্যার অনুপাত মেনটেন করতেই হয় এই কারণে, কারণ ওদেরকে এই রেশিওটা মেনটেন করতে হয়। কথা বুঝা গেছে? ওই তোমার পড়ে আসছো না, যে সবসময় 2 মোল H2 1 মোল অক্সিজেন সাথে বিক্রিয়া করে 2 মোল পানি তৈরি করে। এটা কেন পারে? এটা পারে এই কারণেই, কারণ হচ্ছে আলটিমেটলি এই রেশিওটা সেম হওয়া লাগে। এই রেশিও যদি সেম না হয় তাহলে একটা পরিমাণ বেশি একটা পরিমাণ কম হয়, তখন কি লিমিটিং বিক্রিয়ক পাও। কথা বুঝছো? এই আর কি। যাকে হইলো, ওকে, তার সামনে আগে আমরা, তাহলে চলো এবার এই পার্টটুকুর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, চলো দেখি কি হয়। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, এটা সংকেত হচ্ছে KClO3, এটাকে উত্তপ্ত করলে
প্রাপ্ত যে O2 আছে এই গ্যাস এসটিপি তে কত লিটার পাওয়া যাবে। তাহলে আমাকে বলো, আগে বিক্রিয়া লিখে ফেলি। বলো KClO3 যেটা আছে এটাকে উত্তপ্ত করলে হিট দিলে কি কি পাওয়া যায়? KCl প্লাস হচ্ছে O2। সো এখানে হচ্ছে দুইটা, এখানে কি দুইটা, এখানে হচ্ছে তিনটা। বলো কারে কারে নিয়ে কাজ করতে বলছে? কাজ করতে বলছে KClO3 কে নিয়ে, কাজ করতে বলছে অক্সিজেন কে নিয়ে। তাহলে এই মাত্র সহগুণবাদ সূত্রে কি শিখেছি বলো? যে এই KClO3 যেটা আছে তাকে তার সহগ দিয়ে ভাগ করব, আবার কি NO2 এটাকেও কি তার সহগ দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো এখন তোমরা একটু বলো তো ভাই, এই যে এখানে মধ্যে পটাশিয়াম ক্লোরাইডটা আছে এখানের মধ্যে N ইকুয়ালস টু কি হবে? W/M। তাহলে এখন আমাকে বলো এখানের মধ্যে আমরা কাজ করলাম কারণ কোশ্চেনে ভর দেওয়া আছে, আর এখানে অক্সিজেনের জন্য চাইছে হচ্ছে কি আয়তন। তার আয়তনের জন্য কি বসা মনে আছে? V/22.4। তো চলো আমরা সুন্দর করে বসায় দিই। তাহলে এখানে কি হইলো বলো? এখানে কি এই যে নিচে 2 আছে, তাই আমি এটাকে আলাদা করলাম, এন এর জায়গায় বসাইলাম W/M। তাহলে W/M বসাবো। তাহলে এবার তুমি একটু দেখো তো ভাই, ওর W এর পরিমাণটা কত? 245। তাহলে এখানে কি বসায় দাও তাহলে, এখানে কত আসে? এই W এর যে পরিমাণটা আছে সেই পরিমাণ, আচ্ছা এটা থাকুক, পুরোটাই থাকুক, পরের লাইনে বসাই। এই হাফ ছিল, এই W পরিমাণ কত? 245। তার আণবিক ভর জানা দরকার। তাহলে বলো পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে 39.1, তারপরটা কত? 35.5 যোগ কত? 16 গুণ 3। সো যদি সলভ করো তাহলে এটা মনে হয় 122 পয়েন্ট সামথিং আসে। ঠিক আছে, 35.5 যোগ 39 যোগ 16 গুণ 3 মনে 122 আসে। ঠিক আছে, 122.5 আসছে, ঠিক বলছি, 122.5 আসছে। তো এখানে হচ্ছে 122.5 বসাই দিছি। তো পটাশিয়াম পারক্লোরাইড পোষণে কাজ শেষ। এবার খেয়াল করো, এবার এই সাইডের মধ্যে আবার সেম ওয়েতে করব 1/3, কিন্তু এবার O2 এর জায়গায় কি বসবে? O2 এর জায়গায় আয়তনটা বসবে। তো আয়তন বসাও V/22.4। তো এবার সুন্দর করে দেখো সবগুলা ভ্যালু তোমার নোন, একমাত্র আননোন কে? একমাত্র আননোনটা হচ্ছে এই V এর ভ্যালুটা। ক্রস গুণ করে দাও, এক লাইন অ্যান্সার শেষ। ঠিক আছে ভাই, সবাই একটু করে দেখো মিলতেছে কিনা, কারণ না মিললে আসলে একটু গ্যাঞ্জাম হয়ে যাবে। ঠিক আছে, তো একটু দেখো সবাই মিলতেছে কিনা, কেউ না বুঝলে বলো ভাইয়া। 122.5 ইন্টু কত? ইন্টু হচ্ছে 22.4, 67.2 লিটার। এই যে লাম সবার আগে অ্যান্সার দিয়েছো, চমৎকার। ঠিক আছে, ওকে ঠিক আছে। এইদিকে হইতেছে আবার ফেসবুকে দেখি কে কে আছে। ফেসবুকে হচ্ছে এদিকে হইতেছে আবু তালহা আছে, আলিফ আছে। এই বাকিরা অ্যান্সার দেয় না দেখি ফেসবুকে। আমাদের হচ্ছে এদিকে আলবিনা অ্যান্সার দিচ্ছ, এদিকে হইতেছে রুম্মান অ্যান্সার দিচ্ছ, কিন্তু ফেসবুকের জনগণ এই তোমরা অ্যান্সার দিও। বলো এখানে বি এর ভ্যালু কত? এখানে বি এর ভ্যালু কত? এখানে বি যেটা আছে, বি অফ O2 যেটা, সেটা ভ্যালু কত আসলো? 67.2 লিটার। ঠিক আছে, কেউ ঐকিক নিয়মে চাইলে ঐকিক নিয়মে করতে পারো, বাট আমার কাছে মনে হয় এই নিয়মটা প্র্যাকটিস করলে তোমার একটু তাড়াতাড়ি হয় আর কি, এই আর কি, আর কিছু না। হ্যাঁ, এন এন অফ O2 এর, O2 এর মান কই? O2 এর মানই তো বের করতেছো না, কারণ O2 এর আয়তন তো কোশ্চেনে চাইছে। সো এই জন্য V/22.4 এই V এর ভ্যালুটাই তো তুমি বের করবো, তাই না ভাই? এটাই তো আমার টার্গেটটা। সো এটাই তো লাস্টে বের করলাম, ওইটা বাজারে তো সব নোন, তাই না? এই তো জেসি অ্যান্সার দিছো, তারপরে হচ্ছে এদিকে রীতা দাস অ্যান্সার দিছো, আব্দুল আলিফ যাক এতক্ষণ অ্যান্সার দিচ্ছে। যাক ভালো ভালো ভালো, ঠিক আছে। তো চলো জনগণ আমরা আবার একটু সামনের দিকে আগাই। ঠিক আছে, এবার তাহলে খেয়াল করো ভাইয়া, এখানে কি হইলো? এখানে কি হয়েছে দেখো ভাইয়া। এবার তাহলে হচ্ছে এখানটার মধ্যে KClO3 ছিল 2 মোল, কে ভাঙছো 2 মোল KCl3 প্লাস O2 হয়েছে, কারণ KClO3 ভাঙলে কি কি আসতে পারে? KCl আর O2 পরে সমতকরণ করছি, এরপর খালি ভালো বসাই দিছি। কারণ যদি এই নিয়ম কঠিন লাগে কোনো প্যারা নাই, তুমি ঐকিক নিয়ম দিয়ে কইরো, একই কথা। ঠিক আছে, তুমি এভাবে করতে পারো ঐকিক নিয়মে করতে চাইলে, যে ভাই কি হয়েছে 2 ইন্টু 122.5 এত গ্রাম KClO3 যেটা আছে এটার জন্য কি পাওয়া যায়? 3 ইন্টু 22.4 লিটার O2 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তুমি কতর জন্য করবে? এবার কোশ্চেন কত বলা আছে? 245। তাহলে এবার 1 গ্রামের জন্য একবার বের করব, 1 গ্রাম KClO3 এর জন্য 3 22.4 ডিভাইড বাই কত? 2 ইন্টু 122.5। এবার কত করার জন্য করবো বলো তো? এবার হচ্ছে 245 জন্য করবা। আমি দুইটাই করে দিচ্ছি, তোমার পরীক্ষা হলে তোমার যেটা ভালো মনে হয় ভাই তুমি ওটা দিয়েই কইরো, কোনো প্যারা নাই। ঠিক আছে, তুমি যদি পরীক্ষা টিকতে পারলেই চললো, এক্সাম অ্যান্সার বের করতে পারলেই হইলো। কেমনে বের করছো ওটা তার ইম্পর্টেন্ট না, তাই না? 122.5 আছে এখানে, তাহলে কারাটি করে দাও, কারাটি করলে এর অ্যান্সার 67.2 আসবে। বুঝছি কথা? ক্লিয়ার? যার যেমনি সুবিধা, কোনো প্যারা নেই। ওকে ওকে ঠিক আছে। ওকে, তাহলে চলো এবার সামনের দিকে আগে। এবার তোমরা একটু তাড়াতাড়ি অ্যান্সার দিবে, কারণ এগুলো আবার এনডিসি পরীক্ষায় আসছে। ঠিক আছে, এনডিসি বা হলিক্রস পরীক্ষায়। সো এবার তোমরা একবারে বলে ফেলো, বলো কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত HCl যোগ করলে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়?
চলো তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর HCl, যে কোনো একটা কি কার্বনেট লবণের সাথে অ্যাসিড যোগ করলে কি কি পাওয়া যায়? ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এবার জনগণ তোমরা আমাকে বলো, তাহলে এবার তোমরা আমাকে বলো এখানে ওর আণবিক ভর কত? 44। আর ওর আণবিক ভর কত? ওর আণবিক ভর হচ্ছে 100। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি বলতো, যে 44 গ্রাম, মানে এই প্রশ্ন মতে এখানে এইটার মতে আর কি, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট লাগে কতটুকু? ক্যালসিয়াম কার্বনেট লাগে হচ্ছে আমার 100 গ্রাম। তাহলে এবার কত জন্য চাইছে কোশ্চেনে বলো তো ভাই? 66 জন্য। তাহলে এবার চলো 66 জন্য বের করে ফেলি। তাহলে এবার বলো 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য কত হবে বলো, তাড়াতাড়ি বলে ফেলো কত হয়? 100 গুণ 66 ডিভাইড বাই হচ্ছে 44। 22 দিয়ে কাটাকাটি করো 2, এটা কত? 3। ঠিক আছে, কাটাকাটি করো 50, অ্যান্সার চলে আসবে 150। সবাই ক্লিয়ার কিনা বলো? 150 গ্রাম, তাই না? এটা 150 গ্রাম চলে আসছে। এটা পারলে সেকেন্ডটা আসলে একই কোয়েশ্চেন, ঠিক আছে, বাট এখানে জাস্ট পরীক্ষা হলে কোয়েশ্চেন হালকা চেঞ্জ করছিল, যেখানে কি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি, ফলে এখানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। শোনো, এইগুলা মেইনলি তোমাকে লিখে দিচ্ছি আমি বিক্রিয়াগুলোর জন্য। কারণ দেখো ভাই, কেউ যদি আগের থেকে এই বিক্রিয়াটা না জানে, তাহলে তার পক্ষে কখনো মেয়েদের ডেটা দেখে অ্যান্সার বের করা সম্ভব না কিন্তু। সো আমি এইটা বলতে চাচ্ছি ভাইয়া, যে তোমার পক্ষে যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে তুমি সুন্দর করে হচ্ছে এরকম করে 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 বিক্রিয়াগুলো যেন পারো, বিক্রিয়াগুলো যেন তোমার আননোন মনে না হয়। ঠিক আছে, তাইলে বাকিটা চলবে। ওকে, বুঝছি ভাইয়া? স্টয়কিওমেট্রি রুল। ঠিক আছে, বলো তাহলে এখানে ওর আণবিক ভর কত? 100। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটাকে উত্তপ্ত করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তার আণবিক সংকেত থেকে লিখছি। কত জন্য বের করতে বলছে? 20 গ্রাম। তাহলে বলো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনের জন্য কত পাওয়া যাবে? 100 গুণ, সরি 20 বলছে, 100 কেন লিখলাম? আচ্ছা, এটা কত? 20 গুণ 56 ভাগ হচ্ছে 100। গাড়ি করে দাও 5। এখানে কত আসে বলেন, আপনি আনসার দিন। 11 পয়েন্ট সামথিং আসবে আর কি, 11.2 আসছে বোধহয়। ঠিক আছে, 56 ভাগ 5, সো 11.2। হ্যাঁ ঠিক আছে, এত গ্রাম। সবাই কি বুঝছি জনগণ? একটু আমাকে বললেন। ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। হ্যাঁ যাবে লাম, কোনো সমস্যা নাই, যাবে অবশ্যই যাবে, কোনো প্যারা নেই। ঠিক আছে, ওকে। তাহলে এবার পরেরটা নিয়ে কাজ করো। রুম্মান পারছো, মাহিন পারছো, আলবিনা পারছো, সুয়াইব পারছো, চমৎকার। লাফিন পারছো, সেরা। তো এই পর্যন্ত এদিকে আবার কে কে পারছে দেখি? রীতা দাস পারছো, আব্দুল্লাহ আলিফ, তারপর হচ্ছে জেসি, তারপর হচ্ছে সাব্বির আলিফ, চমৎকার। ঠিক আছে, চলো এবার তাহলে জনগণ আবার একটু সামনের দিকে আগায় যাই। তো এখন পরেরটা কি আছে? সেম কোয়েশ্চেনই, বা একটু আমরা জাস্ট একই ম্যাথ আমি একটা করে দিচ্ছি। ঠিক আছে, বলো কি বলছে এখানে? এখানে বলছে যে Fe আর H2SO4 এর মধ্যে বিক্রিয়া হয়েছে, এসটিপি তে কি উৎপন্ন হবে? তাহলে বলো Fe আর এখানে H2SO4 এর বিক্রিয়া করবো। আমরা সবাই জানি ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় ধাতব লবণ এবং তার সাথে হাইড্রোজেন তৈরি হয় জনগণ, তাই না? তাহলে এখন বলতো কি কি তৈরি হবে? তাহলে এখন ওর আণবিক ভর ছিল 56, ঠিক আছে, 56 গ্রাম Fe ইউজ করলে এসটিপি তে কতটুকু পাওয়া যায় বলতো? এসটিপি তে 22.4 লিটার H2 পাওয়া যায়। তাহলে এবার কত জন্য বের করতে বলছে জনগণ বলতো? 28 গ্রামের জন্য। তাহলে তোমরা আমাকে বলো ইউজ করলে কতটুকু পাওয়া যাবে? এটা তো বুঝাই যাচ্ছে, অর্ধেক হয়ে যাবে। 22.4, 28, 56, সো অর্ধেক করে দিলে অ্যান্সার আসবে হচ্ছে 11.2 লিটার। সবাইকে একমত কিনা বলেন তো একটু দেখি ভাই। পারবো না? এই পাশেরটাও কিন্তু সেম, বুঝছো? এখানে কিন্তু আর কিছু চেঞ্জ করা নাই, একই, শুধু এখানে তুমি বের করছো 28-এর জন্য, এখানে 10-এ বের করতে হবে। পারবা না? একটু বলো তো আমাকে দেখি ভাই, পারবা না? এটা ট্রিগার করে দিতে হবে তোমাদের। ওই তো, এটাই তো বললাম। ঠিক আছে, এগুলো সহজ জিনিস ভাই। ঠিক আছে, ওকে। তাহলে পরেরটাই যাই নাকি? নাইস, ঠিক আছে। তাহলে পরেরটায় যাব। পরেরটার মধ্যে গেলে এবার কি আছে দেখো তো ভাই। এবার এত গ্রাম দস্তার সাথে অতিরিক্ত অ্যাসিডের বিক্রিয়া, একই জিনিসটা বলতো। আগের পেজে কি ছিল? আগের পেজে ছিল ফেরাম, এখানে খালি দস্তা আসছে। দস্তা মানে কি বলতো ভাই? জিঙ্ক না? তাহলে এবার তোমরা আমাকে বলো জিঙ্ক প্লাস H2SO4 বিক্রিয়া করলে কি কি পাওয়া যায় বলতো? সেম জিনিস, ধাতব লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস, এটাই তো নাকি? তো এবার আমাকে বলো তো ভাই কি হবে? এবার কি হয়েছে? এবার তাহলে হচ্ছে ওর আণবিক ভর কত? 65। ঠিক আছে, তাহলে 65.4 গ্রাম জিঙ্ক ইউজ করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে 22.4 লিটার হাইড্রোজেন। কতর জন্য বের করব? 32.5 গ্রামের জন্য। তাহলে সুন্দর করে বের করে আমাকে অ্যান্সারটা বলতো ভাই, কত হবে এটা? পারবো না এগুলা। এটা কত? এটা হচ্ছে 32.5 ডিভাইড বাই হচ্ছে 65.4। দেখো ভাই বুঝছো কিনা?
দেখছো, আমি এটা কিন্তু বলতেছিলাম যে ভাই দেখো এনডিসির কোশ্চেন গুলা হচ্ছে আসছে হয়তো ফেরামকে দিয়ে, আর আমরা তোমাদেরকে এক্সট্রা একটু করাই দিচ্ছি হচ্ছে এটা দিয়ে, মানে বিক্রিয়াটা যদি পারো, বিক্রিয়া টাইপে যদি তুমি ধরতে পারো, তাহলে কিন্তু ভাই এগুলো আসলে পারা খুব একটা মানে খুব একটা কঠিন কিছু কিন্তু না। ঠিক আছে, ওকে। আর লাস্টের টাইপ একটু বলে ফেলো ভাই, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কে নিলাম, এই সাইডে হচ্ছে কি করলাম, এই সাইডে হচ্ছে ভাই দূষণমুক্ত করতে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত মনে আছে না সবার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে দিলাম, ফলে এখানে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি। এবার তোমরা আমাকে একটা অ্যান্সার দিও, তোমরা আমাকে অ্যান্সার দিবা, ঠিক আছে, বলো। এবার এখানে ওর আণবিক ভরটা কত, খেয়াল করে দেখো তো, দেখো এখানে কি 2 গুণ 40 এইটুক লাগছে, আর ওর আণবিক ভর 98, ঠিক আছে, তাহলে হচ্ছে 2 গুণ 40 মানে 80, এই 80 গ্রাম, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ইউজ করো, তাহলে পাচ্ছ কত, 98 গ্রাম H2SO4, ঠিক আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো কতর জন্য কোশ্চেনে বলছে 4 গ্রাম, এটার অ্যান্সারটা তোমরা একটু বের করো, আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাড়াতাড়ি জানাও, আগে যাই, কারণ এগুলো একই তো, জাস্ট এনডিসির কোশ্চেন বলে একটু দেখাই দিয়ে যাও আর কি, ঠিক আছে। ওকে, সবাই কি বুঝতেছি ভাই, 98 গুণ 4 ডিভাইড বাই হচ্ছে 80, বলো একটু কতটুকু লাগবে, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই তো সোয়াইব, আলবিনা, তারপর হচ্ছে রুম্মান, এইদিকে ইন্টারেক্টিভে খুব ভালো অ্যান্সার দিচ্ছি, এই সাইডে দেখি ফেসবুকে কি অ্যান্সার দিছো, হে তালিফ এজ ইউজুয়াল জোস অ্যান্সার দিয়ে ফেলছে আবারও, তারপরে আর কি আছে, ফেসবুক শুধু আলিফি অ্যান্সার দিল, ওকে নাইস। তো এখানে কি 4.9 এত গ্রাম H2SO4, ঠিক আছে, সো এই আর কি আমাদের অবস্থা, তাহলে জনগণ বুঝছি, নাইস। এছাড়া জেসি, তারপর হচ্ছে জেসি আলিফ, এই দুজন অ্যান্সার দিছো, জেসি আলিফ, হ্যাঁ, এছাড়া সাইফ মামুন অ্যান্সার দিছো, সাব্বির অ্যান্সার দিছো, রীতা দাস অ্যান্সার দিছো, ওকে। চলো তাহলে হচ্ছে আমরা এবার আগাই নাকি, ওকে। চলো এবার এই কোশ্চেনটা, এটা খুবই ভালো একটা কোশ্চেন, ঠিক আছে, এটা একটু তোমরা মনে একটু ভাবতে পারো, এই কোশ্চেনটা একটু তোমরা ভেবে বলো তো এটা কি হইতে পারে। 1 মোল মিথেনকে দহন করলে বা পোড়ালে আমার কি হয়েছে, আমার হচ্ছে 890 কিলো জুল তাপ লাগছে, ওকে নাইস। তার আগে বিক্রিয়াটা লিখে ফেলি, পুরাইতে কি লাগে বলতো, পুরাইতে লাগে হচ্ছে অক্সিজেন, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড আর পানিকে নিয়ে কাজ করছি, তাই না। আচ্ছা, তাহলে এবার চলো সমতা করে ফেলি, তাহলে এখানে কি কার্বন একটা একটা, হাইড্রোজেন 2 গুণ করতে হবে, তাহলে এখানে কি একটা 2 2 4, তাহলে এখানে 2 লাগবে, নাইস। তাহলে বলছে যে এইটা করতে আমার কি হয়েছে, 890 কিলোজুল পরিমাণ তাপ বের হয়ে গেছে, তাহলে 1500 কিলোজুলে কি পরিমাণ তাপ লাগবে। আচ্ছা এবার জনগণ তোমার কাছে আমার তাহলে কোয়েশ্চেন, একটু বললো তোমরা আমাকে, ঠিক আছে, তো দাগ পড়ে গেছে, সরি, ঠিক আছে, ওকে। তাহলে এবার তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে, তোমরা একটু আমাকে বলো যে তাহলে আমি যদি 890 কিলো জুল, 890 কিলোজুল, হ্যাঁ, 890 কিলোজুল যদি তাপ উৎপন্ন করতে চাই, তখন পর্যন্ত আমার কত গ্রাম মিথেন লাগলো, উৎপন্ন করতে মিথেন কত গ্রাম লাগলো, 1 মোল, 1 মোল মানে কি 16 গ্রাম না, বলতো 12 আর 4 যোগ করলে 16 গ্রাম, তাহলে এতটুকুর জন্য 16 গ্রাম CH4 দরকার ছিল জনগণ। তাহলে এবার তোমরা আমাকে বলো, তাহলে কি 1500 কিলোজুল যেটা কোশ্চেনে বলে দিল, এই যে 1500 কিলোজুল, এটার জন্য আমরা ভ্যালু বের করতে পারবো না, এই তাপ উৎপন্ন করতে কতটুকু লাগে বলো, 16 গুণ 1500 ডিভাইড বাই কত, 890, তো বলে ফেলো জনগণ কি হবে, 16 গুণ 1500 ডিভাইড বাই কত, 890, তাহলে কত হবে বলতো তো দেখি, এক্স্যাক্টলি, তাহলে এখানে কি 26.96 গ্রাম এতটুকু CH4 প্রয়োজন। সবাই কি সহমত কিনা বলেন, পারছি, ওকে, ক্লিয়ার সবাই, হ্যাঁ, এই তাবু তালহা, তারপরে যে নাজমুল অ্যান্সার দিছো, সাইফ অ্যান্সার দিছো, ওকে, রীতা দাস, জেসি সব অ্যান্সার দিছো, চমৎকার, ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, তো সামনে আগে যাই নাকি, ওকে। চলো এবার তাহলে পরেরটা চলে আসছি, এইটা এইটা হচ্ছে একটু ব্রেনস্টর্মিং এর জন্য দিছি তোমাদেরকে, ঠিক আছে, একটু ব্রেনস্টর্ম করবা এখানে, ঠিক আছে, বলো সোডিয়াম সালফেট ইনটু NH2, এটাকে উত্তপ্ত করলে এতটুকু অবশেষ পাওয়া যায়, মানে এতটুকু পুরো পানি উড়ায় ফেলছি, পানিকে বাষ্প করে দিছি, উত্তপ্ত করছি মানে হচ্ছে পানিকে বাষ্প করে দিছি, লাইনটা বলতে তোমাকে এই লাইনটা মাথায় আসতে হবে, পানিকে বাষ্প করার পর বাকি থাকে, বাষ্প করলে বললে বাকি যা থাকে ওইটাকে হচ্ছে অবশেষ হিসেবে বলা হয়েছে এখানে, তো অবশেষ মানে যে এইটা, এটা তোমার মাথায় একটু আসতে হবে আর কি, মানে সব পানিকে বাষ্প করে দিছি, ফলে শেষ পর্যন্ত এতটুকু পাওয়া গেছে। তাহলে আমাকে বলো সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটা হচ্ছে একটা মানে হচ্ছে কি একটা লবণ, পানি সহ লবণের সংকেত, ওই যে তুতের মতো কপার সালফেট 5 অণু পানি, ওইরকম টাইপের একটা সংকেত হচ্ছে এটা। তো এখন এই সংকেতটার ভিতরে কি বলছে, যে আমরা পানিকে বাষ্প করে দিব, পানিকে বাষ্প করে দিলে শুধু কে বাকি থাকে বলো তো একটু দেখি তোমরা, যদি তুমি এখানে সোডিয়াম সালফেট
NH2 এটা হচ্ছে তার সংকেত। এটাকে যদি তুমি বাষ্প করে দাও, হিট দাও, তাহলে কে কে বাকি থাকবে? সোডিয়াম সালফেট আর H2 তো উড়ে চলেই গেছে, H2 তো উড়ে গেছে তাই না? তাহলে আলটিমেটলি অবশেষটা কার বলতো? অবশেষ কি ওর না? অবশেষ কি ওর না? ঠিক। তাহলে আগে দেখো তো ওর আণবিক সংকেতটা কত, বের করি চলো। 23 গুণ 2 46, 32 আর 16 গুণ 4, তাহলে এখানে মোট কত হয় দেখি। 23 গুণ 2 যোগ 32 যোগ 16 গুণ 4, তাহলে 142। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে দেখো, তা এখন কি হইলো, এইটুকু হচ্ছে তাহলে 142 প্লাস পুরোটা আণবিক সংখ্যা, তাহলে কত আসবে? এখন পানির আণবিক ভর 18 আর তার সাথে একটা এন আছে, সো 18 N। এইটুকু কি সবাই বুঝছি? আগে দেখো এটার আণবিক সংকেত এইটুক, এটুকু সবাই বুঝছি? বুঝছি। তাহলে এবার বল এখানে কতটুক বাকি থাকলো? তাহলে 142 গ্রাম অবশেষ পাওয়া গেল, রাইট? কোনো অসুবিধা আছে? নাই। ওকে, তাহলে এবার তোমরা আমাকে একটু বলো, তোমরা আমাকে অ্যান্সার দাও, ঠিক আছে? এবার তাহলে আমাকে বলবা যে যদি হইতেছে এতটুকু নাও, এতটুকু মানে এই যে 142 প্লাস 18N, এতটুকু যদি তুমি নাও, তাহলে এতটুকু যদি সোডিয়াম সালফেট NH2 তুমি নাও, তাহলে কি পাবা? তাহলে 142 গ্রাম অবশেষ পাবা। তাহলে কোশ্চেনে ওর পরিমাণ কতটুকু দেওয়া আছে দেখো তো, 3.22। ঠিক আছে, তাহলে এবার জনগণ তোমরা আমাকে অ্যান্সার দাও। এবার 3.22 গ্রাম এই পরিমাণটা নিলে কি পাওয়া যাবে? 142 ইন্টু 3.22 ডিভাইড বাই কত? ডিভাইড বাই হচ্ছে 142 প্লাস 18N, এই পরিমাণ অবশেষটা পাওয়া যাবে। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো এই অবশেষটা পরিমাণ কি অলরেডি কোশ্চেনে একটা দেওয়া আছে না? খেয়াল করছো 1.42, তাহলে এই অবশেষটা আর এই অবশেষটা কি সেম জিনিস না? রাইট? তাহলে প্রশ্ন মতে কি হবে জনগণ বলো দেখি? প্রশ্ন মতে হবে হচ্ছে আমার 142 ইন্টু 3.22 ডিভাইড বাই 142 প্লাস 18N ইজ ইকুয়ালস টু কত? 1.42। এবার সুন্দর করে এখান থেকে n এর ভ্যালুটা সলভ করো, দেখবা n এর ভ্যালু 10 আসবে। ঠিক আছে, n এর ভ্যালু 10 আসবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের মনে আছে, এই জন্য কিন্তু আমি হইতেছে তোমাদেরকে অলরেডি হচ্ছে অনেকগুলো লবণের সংকেত লিখে দিয়েছিলাম 3 পেজ আগে। খেয়াল করে দেখো এখানে কিন্তু অনেকগুলো লবণের সংকেত লিখে দিয়েছিলাম। এই লবণের সংকেতটা লিখে দেওয়ার লাভটা কি হইতো জানো? কেউ যদি এই লবণের সংকেতগুলো অলরেডি পারো, তাহলে তুমি কি দেখে বুঝতা না যে এই সোডিয়াম সালফেটের সাথে পানির অণু পরিমাণ 10 ফিক্সড। দেখছো? তাহলে কিন্তু তুমি অনেক ইজিলি, অনেক টাইম বাঁচাই কিন্তু ম্যাথটা তাড়াতাড়ি করে ফেলতে পারতা। কথা কি আমি বুঝতে পারছি? ক্লিয়ার কিনা দেখো তো ভাই, পুরো ব্যাপারটা কি বুঝছি? ক্লিয়ার? সো কারো যদি সংকেতটা মুখস্থ থাকে তাহলে কিন্তু জনগণ এটা করা একদমই ইজি। ক্লিয়ার কিনা একটু বলো তো আমাকে দেখি ভাই, সবাই কি ক্লিয়ার? ওকে ঠিক আছে, ঠিক আছে, চমৎকার। ঠিক আছে, নাইস। চলো তাহলে এবার হচ্ছে আমরা আরেকটু একটু ব্রেনস্টর্ম করব। ঠিক আছে ভাই, আরেকটু ব্রেনস্টর্ম করব। চলো এবার আরেকটু ব্রেনস্টর্ম যদি করি, তাহলে এবার তোমরা আমাকে একটু বলো দেখি ভাই, তাহলে এখানে ব্রেনস্টর্ম করো। এবার এটা একটু ঠান্ডা মাথায় একটু ভাববা। এই যে দেখছো পাচক রসের মধ্যে উৎপন্ন একটা HCl আছে, এত পরিমাণ আছে, এর মধ্যে পাকস্থলীতে এত পরিমাণ পাচক সহ ইউজ করা হয়, প্রশমিত করতে কতগুলো ট্যাবলেট খাওয়া প্রয়োজন? এই যে অ্যান্টাসিড ট্যাবলেট। ঠিক আছে, কতগুলো? আপনাদের তো নিয়মিত গ্যাস ফর্ম হয়, তখন কি করতে হয় দেখি চলো। তাহলে এখন ফার্স্ট লাইনটা আগে একটু দেখি। HCl এর এই পরিমাণটা লাগে, এই লাইনটার মানে কি আগে বুঝো। এই লাইনটা মানে হচ্ছে যে 1 ml, যেহেতু ml দিয়ে আছে, 1 ml পাচক রস না হলে পাচক রসে HCl এর পরিমাণ কতটুক? HCl এর যে পরিমাণটা, সেই পরিমাণটা হচ্ছে কিন্তু আলটিমেটলি কত? 3.105 এত মিলিগ্রাম। খুব ভালো কথা। এবার প্রত্যেকদিন কতটুক পাচক রস বের হয়? এতটুকু। বলো এটা কি লিটারে আছে, আমার লাগবে ml এ, তাহলে বলো এটা কি 1.175 লিটার গুণ দিয়ে দাও 1000 দিয়ে, তাহলে কি 1175 ml চলে আসবে। তাহলে এবার বলো 1175 ml পাচক রসে HCl এর পরিমাণ কত হবে? 3.105 ইন্টু 1175। তাহলে জনগণ বলো এটা কত হবে? দেখছো কত হবে বলো? 3.105 ইন্টু 1175 ইজ ইকুয়ালস টু হচ্ছে 3648.38 এত মিলিগ্রাম। ঠিক আছে ভাই, এত মিলিগ্রাম HCl বের হয়ে গেছে। এবার তোমরা বলো কি বলছে, যে এই HCl টা প্রশমিত করতে কি খায়? অ্যান্টাসিড খায়। বলো অ্যান্টাসিডের মধ্যে কি কি আছে? অ্যান্টাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে।
ঠিক আছে? তাহলে এবার তোমরা আমাকে একটু বলো তো ভাই, এখানে যখন তুমি কাজটা করতেছো তাহলে এবার বিক্রিয়ার মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ভ্যালু বলা আছে, তাহলে তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করবা। ঠিক আছে? তাহলে এবার তোমরা বলো, এখানে যখন বিক্রিয়াটা লিখতেছি, বলো এবার তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর বিক্রিয়াটা তুমি লিখবা, HCl এর বিক্রিয়া তুমি লিখবা। ঠিক আছে? তাহলে এখানে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে আর লবণ উৎপন্ন হবে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি হয়। তো এবার চন্দ্রকরের সমতা করে ফেলো, 3টা লাগবে, 3টা পানি, এরকম হয়েছে। চলো তাহলে এবার হচ্ছে আণবিক সংখ্যা থেকে শুরু করি। তাহলে কি হবে বলতো, এবার আমার কার পরিমাণ চাইছে? আমার চাইছে এটা পরিমাণ। চলো তাহলে কাজ করে ফেলি। তাহলে এখানে কি হবে, ওর আণবিক ভর হচ্ছে কত দেখি একটু। ওর আণবিক ভর হচ্ছে 3 গুণ 35.5, আমরা এখানে তো 36.5, আর এখানে কত, এখানে হচ্ছে 27, আর যোগ হচ্ছে 17 গুণ 3 78। ঠিক আছে? 78। তাহলে এখন আমাকে বলো কি লিখতে পারি? আমি লিখতে পারি যে তুমি যদি এখানে 3 ইন্টু 36.5 এত মিলিগ্রাম HCl নিতা, তাহলে কি পাচ্ছ বলতো? তাহলে তুমি কিন্তু এখানের মধ্যে আলটিমেটলি কি পাচ্ছ, 78 মিলিগ্রাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখতে পারতা। ওই যে মানে গ্রাম গ্রাম তুমি যদি লিখতা, তাই না, যে 336.5 এত গ্রামের মধ্যে আছে আরেকটা গ্রাম, দুই সাইড থেকে 1000 দিয়ে গুণ করে দিলে কি হবে, এটাও মিলিগ্রাম ওইটাও মিলিগ্রাম। তো এই জন্য একবারে মিলিগ্রামে লিখছি। কারণ কি, কারণ তোমার এখানে মিলিগ্রামের থেকে অ্যান্সারটা বের করতে হবে। তো চলো বের করে ফেলি। এবার ওই নিয়ম 3648 বের করে ফেলো। 3648.38 মিলিগ্রাম HCl এ কতটুকু আসবে বলো তো দেখি? 78 ইন্টু 3648 ডিভাইডেড বাই 3 ইন্টু 36.5। বলেন জনগণ, সবাই কি বুঝছি? আগে একটু আমাকে বলেন সবাই কি বুঝছি কিনা, একটু আমাকে অ্যান্সার দিয়েন, সবাই বুঝছি কিনা, সবাই ক্লিয়ার? এই লাইনটা বুঝছেন কিনা আগে দেখেন, তাইলেই হবে। ওকে, ঠিক আছে। আমি বলি ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট অফ অল পাকস্থলীর মধ্যে HCl এর পরিমাণ দেওয়া ছিল মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার ml। এটা মানে হচ্ছে 1 ml এ কতটুকু আছে। সো 1 ml যে হচ্ছে গ্যাস্ট্রিক জুস আছে তার ভিতরে হচ্ছে আমার HCl আছে এতটুকু। তাহলে এবার ডেইলি কতটুকু বের হয়, এতটুকু বের হয়। এই অ্যামাউন্টটার জন্য একটা ভ্যালু বের করছি। কিন্তু ও আবার কার সাথে বিক্রিয়া করে প্রশমিত করতে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাই ওর সাথে আমি বিক্রিয়া দিছি, কতটুকু লাগে সেই ভ্যালুটা বের করছি। ঠিক আছে সবাই, এবার কি ক্লিয়ার? ওকে, তাহলে এটা সলভ করলে হচ্ছে 2600 মিলিগ্রাম পর্যন্ত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আসে। সবাই কি ক্লিয়ার? একটু আমাকে বলো তো, সবাই কি বুঝছি? হ্যাঁ। তাহলে এবার বলো তো ভাই, ট্যাবলেট কতগুলো খাওয়া লাগে? দেখো একটা ট্যাবলেটে আছে 200 মিলিগ্রাম। ঠিক আছে? 200 মিলিগ্রাম যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে একটা ট্যাবলেট। একটা ট্যাবলেট, যে কোশ্চেন লাস্ট লাইনে দেওয়া আছে দেখছো? তাহলে তোমার বেরোছে কত? 2600 মিলিগ্রাম। তাহলে এতটুকুর মধ্যে কতগুলো ট্যাবলেট হবে বলো তো একটু দেখি ভাই। ঠিক আছে, এই দেখছো 2600 ডিভাইড বাই হচ্ছে 200, তার মানে 13টা ট্যাবলেট। হ্যাঁ, ডেলি 13টা খায়া একদম ধ্বংস জীবন। ঠিক আছে? ওকে, আমি পুরাটা হচ্ছে এবার সামারি করব, সবাই খেয়াল করো। হ্যাঁ, ফার্স্ট লাইনে আসো। ফার্স্ট লাইনে বলছে যে এবার পাকস্থলীর মধ্যে এত মিলিগ্রাম পার ml আছে, তার মানে তোমার কাছে যদি 1 ml পাচক রস থাকে তাহলে HCl তার মধ্যে এতটুকু আছে। কিন্তু কোশ্চেন আবার বলা আছে যে ওই ব্যক্তির জন্য আমার এত লিটার পাচক রস, 1 ml থাকলে এতটুক হয়, তাহলে এইটুকুর মধ্যে কতটুক আছে আগে বের করব, করলাম। ঠিক আছে, নাইস। এবার কি হলো, সেকেন্ড লাইনে কি বলছে যে এই যে আমার HCl টা বের হইলো, এই যে আমার HCl এর যে